এটা কি? এটা পরে আলোচনা করব। না মানে আমার অ্যাকাউন্টে তো পুরোটা এক্সপেন্সই প্রায় এটা দিয়ে দেখাইতেছে, জন্য আর কি। তাই তাহলে আপনি বেশি করছেন, ইনভেন্টরি অ্যাডজাস্ট করছেন। হ্যাঁ, এই জন্যই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা আছে, আজকে আছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, আজকে আছে, আজকে দেখা দেব। তো আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবকিছু কি ঠিক আছে? জি সুফিয়ান ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা ধরতেছি সেটা হচ্ছে আমাদের ম্যানেজিং এমপ্লয়ি লিস্ট অ্যান্ড টুলস, এই সেকশন থেকে শুরু করব। এখানে আমাদের কিছু টপিক আছে, বেশ কিছু টপিক আছে যেটা আজকে আমরা শেষ করার চেষ্টা করব। আর কুইকবুকসে আরো ২টা ক্লাস আছে। সো আরো ২টা ক্লাস হলে তারপর আপনাদের উপর একটা ফ্রিল্যান্সিং ক্লাস হবে, ২টা ফ্রিল্যান্সিং ক্লাস হবে। মানে টোটাল কুইকবুকসটা শেষ করার পর ২টা ফ্রিল্যান্সিং ক্লাস হবে। এই ফ্রিল্যান্সিং ক্লাস ২টা আমি নিব। তো ওটা হচ্ছে ফিউচার, ইন ফিউচার। আজকে আমরা যেখান থেকে শুরু করব এটা হচ্ছে ম্যানেজিং এমপ্লয়ি লিস্ট অ্যান্ড টুলস, এখান থেকে আজকে আমরা শুরু করব। সো প্রথমে যেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ এমপ্লয়ি, এখান থেকে শুরু করি। তো কুইকবুকসে তো আমরা বিভিন্ন দেখলাম সাপ্লায়ারকে কিভাবে অ্যাড করা যায়, কাস্টমারকে কিভাবে অ্যাড করা যায়, এগুলা বিভিন্ন পার্ট থেকে ইনফরমেশন গুলো ছিল, এগুলা দেখলাম। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, যদি আমি এমপ্লয়িজ কে অ্যাড করতে চাই কুইকবুকসে, তো সেই ক্ষেত্রে এমপ্লয়ি অ্যাড করতে হলে আমাকে কোথায় যেতে হবে এবং তার প্রসিডিউরটা কি, কিভাবে আমি আমার কুইকবুকসে এমপ্লয়ির বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে পারি, জাস্ট লাইক অ্যাডিং এ কাস্টমার অর অ্যাডিং এ সাপ্লায়ার। তো এমপ্লয়িজদেরকে যদি অ্যাড করতে হয় আমার কুইকবুকসের কোম্পানি ফাইলে, তো সেই ক্ষেত্রে আমার যে নেভিগেশন প্যানেলের এখানে সেলসের ঠিক নিচে আমার এমপ্লয়িজ অপশনটা অ্যাভেলেবল। ঠিক আছে, সেলসের ঠিক নিচে আমার এমপ্লয়িজের অপশনটা অ্যাভেলেবল। তো আমি এমপ্লয়িজে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার এমপ্লয়ি সেন্টার, এবং এখানে বর্তমানে খুব এমটি অবস্থা। দেয়ার আর নো এমপ্লয়িজ হু ম্যাচ দ্য ক্রাইটেরিয়া, সিন্স এখানে এখন পর্যন্ত কাউকে এমপ্লয়ি হিসেবে অ্যাড করা হয়নি। সো এটা একেবারে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এখানে যদি আমার এমপ্লয়ি অ্যাড করতে হয় তো সেই ক্ষেত্রে যেটা আমি করব, আমার উপরে একটা অপশন আছে অ্যাড এমপ্লয়ি। তো আমি এখানে যাই, অ্যাড এন এমপ্লয়ি, এবং এখানে আমার বিভিন্ন ইনফরমেশন আছে যেটা আমার এমপ্লয়ি অ্যাড করতে হলে ধাপে ধাপে দিতে হবে। সো এখানে আমার তার অ্যাড্রেস আছে, নোটস আছে, ইমেল আইডি আছে, ফোন, মোবাইল নাম্বার, বিলিং রেট পার আওয়ার, এমপ্লয়ি আইডি নাম্বার, জেন্ডার, বিভিন্ন ইনফরমেশন আমার এখানে আছে। তো এখান থেকে আমার মূলত যেটা দরকার সেটা হচ্ছে একমাত্র আপনার যেটা হচ্ছে তার নামটা ম্যান্ডেটরি, বাকি ইনফরমেশন গুলো আমি স্কিপ করলেও কোনো সমস্যা নেই। সো ধরেন আমি এখানে একজনকে অ্যাড করতে চাচ্ছি, ধরেন আমি এখানে অ্যাড করতেছি ওটিসকে। ঠিক আছে, খালি একজনকে অ্যাড করলাম, ওটিস। আর বাকি ইনফরমেশন ধরেন আমি জেন্ডার দিচ্ছি মেল। ঠিক আছে, বিলিং রেট পার আওয়ার এটা ধরেন আমি দিলাম ডলার, বিলেবল বাই ডিফল্ট, হায়ার ডেট, ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলা আমি স্কিপ করতেছি। তো আমি এটাকে সেভ করি। সো একজন এমপ্লয়ি আমার এখানে অ্যাড হচ্ছে, ওটিস। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন কাস্টমার বা সাপ্লায়ার সেন্টারে ছিলাম এবং সেখানে যখন আমাদের কিছু আপলোড করতে চাইতাম, দ্যাট মিনস ইম্পোর্ট যদি অপশন থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে আমাদের সাপ্লায়ার বা কাস্টমারকে ইম্পোর্ট করতে পারছি। But in the case of employees in the employee center, if you look that there is no option to import a list of employees into these QuickBooks. তো সেই ক্ষেত্রে আমাকে যদি এমপ্লয়ি অ্যাড করতে হয় তো আমাকে কিন্তু একজন একজন করে ম্যানুয়ালি আমার এই সিস্টেমে অ্যাড করতে হবে। তো আমি আবার যাচ্ছি অ্যাড এন এমপ্লয়ি, আরেকজনকে অ্যাড করতেছি। ধরেন তাকে আমি দিচ্ছি জেসন। তো জেসন নামের আমি একজনকে অ্যাড করতেছি, এখানে এটাও জেন্ডার মেল দিয়ে দিই। এর বিলেবল রেট ধরেন আমি $10 দিলাম, বিলেবল বাই ডিফল্ট, সেভ।
তো দুইজন এমপ্লয়িকে আমি অ্যাড করলাম জাস্ট লাইক অ্যাডিং দ্য সাপ্লাইস ইন দ্য লাস্ট ক্লাস, এবং এখানে আমার যেহেতু ইম্পোর্ট করার কোনো অপশন নাই, তো ওইটা আমার যদি অনেকগুলা এমপ্লয়ি থাকে তো সেই ক্ষেত্রে আমাকে আসলে একজন একজন করে ম্যানুয়ালি আগাইতে হবে। আর এখানে আমার এটা পিডিএফ নেওয়ার আমি যদি চাই তো সেই ক্ষেত্রে আমি প্রিন্ট আইকন থেকে এটার একটা পিডিএফ কপি নিতে পারি। আর আমি যদি এখানে গিয়ারে যাই তো সেই ক্ষেত্রে আমার এখানে বিভিন্ন ইনফরমেশন আছে যে আমি কি দেখতে চাচ্ছি বা কোন ইনফরমেশনটা আমি চাচ্ছি না। আহ, যদি ইনঅ্যাক্টিভ হয় তো সেই ক্ষেত্রে আমার অ্যাক্টিভ করার ব্যবস্থা করা, এবং এক পেজে কতজন এমপ্লয়ি শো হবে, ঠিক আছে, একটা পেজে আপনার এমপ্লয়ি শো হবে কতজন, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। সো এটা হচ্ছে আমার এমপ্লয়ি সেন্টার বা আমার এমপ্লয়িজ লিস্ট অফ এমপ্লয়িজ। যদি আমার কুইক বুকসে থাকে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে তাদের একটা লিস্ট পাবো। তো এখন এভাবে আমাদের এমপ্লয়ি আমাদের যেটা আছে কুইক বুকসে আমরা অ্যাড করব, দ্যাট ইজ হাউ টু ক্রিয়েট এ নিউ এমপ্লয়ি। নেক্সট হচ্ছে আমাদের হাউ টু ক্রিয়েট এ টাইম শিট। সো এখানে টাইম শিটের ব্যাপারে যদি বলতে হয়, সো টাইম শিট জিনিসটা কি? টাইম শিট জিনিসটা হচ্ছে আমাদের একজন এমপ্লয়ি সে কখন ইন করতেছে কাজে, কখন আউট করতেছে, তার যদি একটা টাইম রেকর্ড রাখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা একটা টাইম শিট ক্রিয়েট করতে পারি। তো সেখান থেকে আমরা তার একটা টাইমিং এর ব্যাপার বুঝতে পারবো যে হাউ হোয়াট ওয়াজ দ্য টাইম ডিউরেশন দ্যাট পার্টিকুলার স্পেন্ট ইন মাই বিজনেস। তো এখানে তখন আমরা এটা তার চেক ইন চেক আউট, ঠিক আছে, এই ধরনের একটা ব্যাপার দিয়ে আমরা তখন তার টাইম ডিউরেশনটা ক্যালকুলেট করতে পারবো ফর এ গিভেন ডে। আর আরেকটা পারপোজ হতে পারে যে আমরা যদি কোনো এমপ্লয়িকে কোনো একটা সাইটে পাঠাই কোনো কিছু কাজ করার জন্য, তো সেই ক্ষেত্রে সে যে ওখানে কাজ করতেছে এবং তার যে আহ, ইটা যে তার যদি আওয়ারলি একটা রেট থাকে তো সেই ক্ষেত্রে সে এখানে কত ঘন্টা কাজ করলো একজন পার্টিকুলার কাস্টমারকে, সে কত ঘন্টা সার্ভিস দিল, এবং সেই ক্ষেত্রে আমি যদি ওই এমপ্লয়ির যে মজুরিটা বা তার যে ওয়েজটা সেটা যদি আমি আমার ওই কাস্টমারকে বিল করতে চাই তো সেই ক্ষেত্রেও আমি আমার টাইম শিটটা ইউজ করতে পারি। তো বেসিক্যালি দুইটা পারপোজ আছে আপনার যদি টাইম শিট ইউজ করতে চাই। তো টাইম শিট যদি ইউজ করতে হয় বা ক্রিয়েট করতে হয় তো আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমার যে নেভিগেশন প্যানেলে আমার এখানে কুইক ক্রিয়েট অপশনে যদি যাই, তো এখানে আমার এমপ্লয়িজ অপশনের আন্ডারে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমার সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে আমার উইকলি টাইম শিট। সো দুইটা দুইটা আলাদা আলাদা কাজ। তো আমি প্রথমে সিঙ্গল টাইম অ্যাক্টিভিটিতে যাচ্ছি। সো এখানে আমার সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমার তার ইন্টারফেস, এবং এখানে আমাকে তার সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি জিনিসটা কি? সো টাইম শিট না না হয় বুঝলাম বা টাইম অ্যাক্টিভিটিটা বুঝলাম, কিন্তু সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি এখানে একটা সিঙ্গল আছে, তো এখানে এটা আসলে জিনিসটা কি বা এটা কি করে? তো সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি হচ্ছে যে আপনার যদি কোনো এমপ্লয়ি কোনো একটা পার্টিকুলার জবে যাচ্ছে, যে সে কোনো রেগুলার বেসিসে না হঠাৎ করে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা সিঙ্গল একটা পারপোজে হয় যেটা কোনো রেগুলার কিছু না বা রুটিন ওই ধরনের কোনো কাজ না, তো তখন আমরা তার যে বা টাইমিংটা সে ওই পার্টিকুলার জবে কতক্ষণ স্পেন্ড করতেছে, বা আমি যদি এটা আমার কাস্টমারকে করতে চাই বিল করতে চাই এই যে ইনফ্রিকুয়েন্ট যে অ্যাক্টিভিটিটা যেটা আপনার নট সো রেগুলার, তো তখন আমি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি দিয়ে এটা করতে পারি, রেকর্ড করতে পারি। বেসিক্যালি এই কারণেই সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিটা ইউজ হয়। তো এখানে আমাদের ডেটে এটা আমি আজকের ডেটে রাখতেছি 9 ডিসেম্বর। নেম, সো এখানে আমি কাকে দিব? এখানে নেম হচ্ছে আমার এমপ্লয়ি নেম, ঠিক আছে, কার আমি এই সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করতেছি। সো আমি এখান থেকে আমার এমপ্লয়িকেও নিতে পারি, আবার সাপ্লায়ারও আছে, বাট বেটার টু টেক এমপ্লয়ি। আমি এখানে জেসন নিচ্ছি। আর এখানে নিচের দিকে অটোমেটিক কিন্তু তার রেটটা চলে আসছে, যেহেতু আমি এটা দিছি যে বিলেবল রেট, এবং এটাকে ডিফল্ট করে দিছি, সো এটা আমার অটোমেটিক যখন আমি জেসনকে চুজ করলাম তার আওয়ারলি রেটটা আমার নিচে চলে আসছে। আর এখানে আমি কোন একজন পার্টিকুলার কাস্টমারকে সে কি সার্ভিস দিচ্ছে সেটা আমি এখানে সিলেক্ট করব। ধরেন সে এখানে দিচ্ছে অ্যাডাম কোককে, সো আমি অ্যাডাম কোক নিলাম,
এবং অ্যাডাম কোককে সে একটা সার্ভিস দিচ্ছে এবং এখানে সে কি সার্ভিস দিচ্ছে তার একটা বর্ণনা বা ডেসক্রিপশন আমরা এই ডেসক্রিপশন ফিল্ডে দিতে পারি যে সে আসলে কি কাজ করছে, অ্যাডাম কোকের কি তার ডিউটিস ছিল, ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে, এখানে চাইলে আমরা ডেসক্রিপশন বক্সে এটা দিতে পারি। আর আরেকটা হচ্ছে এন্টার স্টার্ট অ্যান্ড এন্ড টাইম। তো এখানে সে কতক্ষণ কাজ করছে এবং কখন সে চেক ইন করছে, কখন সে চেক আউট করছে এবং তার এখানে ব্রেক কতটুকু ছিল। তো এই ইনফরমেশন গুলো আমরা এখানেও দিতে পারি। তো লেটস সে এখানে সে ধরেন সে সকাল 9টার দিকে এন্ট্রি করছে আর এখানে সে ধরেন বিকাল 6টা, সন্ধ্যা 6টার দিকে সে চেক আউট করছে। সো আমি এখানে বিভিন্ন টাইম মডিউল আছে এখানে ওদের সেট করে। সো এখান থেকে আমি 6 PM নিলাম ফর 9 AM টু 6 PM আর মাঝখানে ধরেন আমি 1 ঘন্টা ব্রেক দিলাম, ঠিক আছে, 1 ঘন্টা ব্রেক টাইম। তো সেই ক্ষেত্রে আমার এখানে ব্রেকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 আওয়ার। তো এটা হচ্ছে আমার ব্রেক টাইমের ফরম্যাট, এইভাবে আমি ব্রেক টাইমটা লিখবো। শুধু 1 লিখলে হবে না, এটাকে 1 দিয়ে কোলন দিয়ে আপনার দুইটা জিরো ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে তার যে সামারিটা আমার এখানে নিচের দিকে চলে আসছে। এখানে আমার সামারি হচ্ছে 8 আওয়ার্স, সে 8 ঘন্টা কাজ করছে কারণ 1 ঘন্টা ব্রেক আছে, 9টা থেকে 6টা তো হয় আপনার 9 ঘন্টা। তো সেই ক্ষেত্রে 1 ঘন্টা যদি ব্রেক থাকে, সো 9 - 1 is equal to your 8 hours. If you spend 8 hours at $10 per hour, তো সেই ক্ষেত্রে তার আওয়ারলি টোটাল বিল হচ্ছে $80। তো এটা হচ্ছে আমার সামারি। এটা হচ্ছে একটা সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি। সো আমি এটাকে এখন সেভ করি। স্যার বলেন। স্যার বিলেবল পার আওয়ার যেটা, ওইটা কি রেটটা কি চেঞ্জ করা যাবে এখানে ম্যানুয়ালি, নাকি যেটা ফিক্সড হ্যাঁ, হয়ে চেঞ্জ আছে করা যাবে, ডিফল্ট বাই? চেঞ্জ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো হুম। এটা তো আমার একটা সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি ক্রিয়েট হইলো। এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা কোথায় গেল বা এটা কোথায়? তো সেই ক্ষেত্রে আমি নেভিগেশন প্যানেল থেকে সেলস থেকে যদি অল সেলস এ আসি, সো এখানে এসে যেটা হচ্ছে যে আমি এটা করছিলাম অ্যাডাম কোককে ধরে। সো অ্যাডাম কোক একটু দেখি এখানে, হ্যাঁ একটা চলে আসছে। সো এখানে আমি যদি টাইপে দেখি, সো টাইপ হচ্ছে আমার এখানে টাইম চার্জ, এটা হচ্ছে আমার অ্যাডাম কোকের কাছে করা। সো আমি চাচ্ছি যে অ্যাডাম কোককে তার যে ওয়েজটা $80 এটাকে বিল করতে। তো সেই ক্ষেত্রে আমি এখানে তার রাইট কর্নারে ক্রিয়েট ইনভয়েস একটা অপশন আছে, আমি এখানে যাই। তো ক্রিয়েট ইনভয়েস অপশনে যদি আমি আসি, তো এখানে আসলে এটা হচ্ছে তার রেফারেন্স, এটা হচ্ছে একটা টাইম শিট থেকে আসছে, ওয়ান লিঙ্ক টাইম চার্জ, কাস্টমার ইজ মাই অ্যাডাম কোক, কাস্টমার ইমেল আইডি ইজ দিস। এগুলা চেঞ্জ যদি করতে হয় করতে পারেন, এগুলা আমি কিছু বলতেছি না। তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে আসলে সে কি করছে, সে আওয়ারলি একটা সার্ভিস দিচ্ছে যেটা হচ্ছে আপনার 8 ঘন্টার এবং তার প্রতি আওয়ারলি রেট হচ্ছে $10। তো সেই ক্ষেত্রে টোটাল হচ্ছে $80। তো আমি এটাকে জিরো রেটেড ট্যাক্স করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে আমি $80 আমার যে কাস্টমার আছে অ্যাডাম কোক তাকে এখন আমি ইনভয়েস করব যে তুমি তার ওয়েজটা তুমি পে করো, এখানে আমি আর কিছু করতেছি না, যে সার্ভিসটা সে তোমাকে প্রোভাইড করছে। তো এই ইনভয়েসটা আমি এখন সেভ করি। সো ইনভয়েস নাম্বার 1007 is saved. সো এখন যদি আমার সেলস সেন্টারে আসি, তো ইনভয়েস নাম্বার 1007 হচ্ছে এটা, যেটা আমার টাইম শিট থেকে করা বা টাইম চার্জ থেকে করা। সো এখান থেকে যদি এখন আমার পেমেন্ট কালেক্ট করতে হয় বা অ্যাডাম কোক যদি এখন আমাকে এটা পে করে দেয়, তো এখানে আমি যাব রিসিভ পেমেন্ট অপশন, যেটা আমার রাইট কর্নারে আছে। এখানে যদি আমি আসি রিসিভ পেমেন্ট, সো আমার কাস্টমার হচ্ছে অ্যাডাম কোক এবং আমার পেমেন্ট ডেট হচ্ছে লেটস সে আমি এটা একদিন পিছিয়ে দিই, ধরেন 10ই ডিসেম্বর। পেমেন্ট মেথড ধরেন আমি ক্যাশ দিচ্ছি, ডিপোজিট টু ধরেন আমার চেকিং অ্যাকাউন্ট দেওয়া, আর টোটাল অ্যামাউন্টটা আমি রিসিভ করতেছি। সো সেই ক্ষেত্রে আমি এটা সবকিছু ঠিক আছে, আমি এটা সেভ করে ফেলি। সো এটা হচ্ছে আমার রিসিভ পেমেন্ট $80, যেটা হচ্ছে তার একটা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি অ্যাডাম কোকের কাছে করা এবং তাকে বিল করে আমি এটা যে জেসনের যে ওয়েজটা ছিল সেটা আমি এখন কালেক্ট করে নিলাম। তো এভাবে আমরা একটা পার্টিকুলার এমপ্লয়ি, তার যদি কোনো সাইটে কাজ থাকে, তার যদি কোনো এই ধরনের কোনো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে চাই বা
আমার হয়তো এটা বিল করার কোনো ইচ্ছা নাই, আমি খালি তার টাইমিংটা করতে চাই, তো সেক্ষেত্রে আমি এটাও করতে পারি। ওটাও আমার ওই $10 যে এটা ছিল, আমি যদি ওটা উঠিয়ে দেই ওই সিঙ্গল টাইম অ্যাক্টিভিটিতে, তো তখন সেটা কিন্তু আর তখন বিল হবে না। তো এভাবে আমরা একটা সিঙ্গল টাইম অ্যাক্টিভিটিকে ইনভয়েসে কনভার্ট করতে পারি এবং সেখান থেকে আমাদের কাস্টমারকে সেন্ড করা এবং পেমেন্ট রিসিভ করা, তার যে প্রসিডিউর সেটাও আমরা কন্টিনিউ করতে পারি। আর এমপ্লয়িজ এর আন্ডারে আরেকটা অপশন হচ্ছে আমাদের উইকলি টাইমশিট। সো উইকলি টাইমশিট অপশনটা হচ্ছে যদি কোনো একজন এমপ্লয়ি সে হয়তো রেগুলার বেসিসে কোনো কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, এটা আপনার ফ্রিকোয়েন্টলি হচ্ছে বা এটা রুটিন বেসিস হচ্ছে, এটা ইনফ্রিকুয়েন্ট কিছু না বা অকেশনাল কিছু না, তো সেই ক্ষেত্রে আমাদের উইকলি টাইমশিটটা ইউজ হবে। এবং উইকলি টাইমশিটে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কোনো একজন এমপ্লয়ি যদি এটা ফ্রিকোয়েন্ট বেসিসে করে, নট লাইক অকেশনাল, তো তখন আমরা এটা উইকলি টাইমশিটটা ইউজ করব। আন্ডার উইকলি টাইমশিট এখানে আমাদের প্রথমে যেটা দিতে হচ্ছে, এমপ্লয়িকে সিলেক্ট করতে হচ্ছে। ধরুন আমি এটা ওটিসকে নিলাম, ওটিস এর বিলেবল রেট আবার $8, এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। সো এখানে তার আওয়ারলি, যেহেতু এটা হচ্ছে সরি উইকলি, সো যেহেতু এটা হচ্ছে উইকলি, সো এখানে আমার 6 ডিসেম্বর থেকে এটা 12 ডিসেম্বর, ঠিক আছে, 6 থেকে 12 ডিসেম্বর, এখানে আমার সবকিছু উইকলি আছে। তো এটা আমি 29 নভেম্বর থেকে 5 ডিসেম্বর করতে পারি, 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর করতে পারি। তো এখানে আমার মোটামুটি সবই যে টাইম ফ্রিকোয়েন্সি সেটা উইক বেসিসেই করা আছে। আহ এখানে আমার লিস্ট আইটেম টেবিলে যেটা হচ্ছে যে এখানে আমার বিভিন্ন রো আছে যে সে কোন কাস্টমারকে কি ঘন্টা বা কত ঘন্টা সে সার্ভিসটা দিয়েছে। তো এখানে আমি যদি ধরেন একজন কাস্টমারকে চুজ করি, কারণ আমি গ্যাব্রিয়েলকে নিলাম, এখানে আমার ডেসক্রিপশন বক্স আছে, যদি আমি চাই যে একটা পার্টিকুলার সে কি সার্ভিস অফার করতেছে, মানে দিছে আহ, গ্যাব্রিয়েলকে, তো সে কতক্ষণ ছিল বা কি কাজ করছে, বিভিন্ন ইনফরমেশন যদি আমার থাকে, so আমি ডেসক্রিপশন বক্সে এটা দিতে পারি, নাহলে আমি এটা চেঞ্জও করতে পারি। বিলেবল রেট যদি আপনার চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এটা বিলেবল করতে না চান, যদি সিম্পলি এটা একটা টাইম ট্র্যাক করতে চান, সো এটা উঠিয়ে দিলে হয়ে যাবে। তো বিভিন্ন অপশন আমাদের এখানে আছে, আমি এটা $8 করে দিচ্ছি। সো এখানে আমার যেটা হচ্ছে সপ্তাহে 7 দিনের তার ডেজ গুলো আছে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, একেবারে স্যাটারডে পর্যন্ত 7 দিনের। এবং এখানে যেটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে হচ্ছে উইকেন্ড, তো সেই ক্ষেত্রে সানডে টু থার্সডে, সরি স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড, তো সেই ক্ষেত্রে মানডে থ্রু ফ্রাইডে। তো এখানে আমার কতটুকু কাজ করতেছে ওটিস গ্যাব্রিয়েলকে, তো আমি প্রতিটা দিন আমি 8 ঘন্টা করে দিয়ে দিই। তো প্রতিদিন সে 8 ঘন্টা করে কাজ করতেছে এবং এখানে যেটা হচ্ছে 5 8 40 ঘন্টা টোটাল কাজ। আর যদি তার আওয়ারলি রেট হয় $8 করে, তো সেক্ষেত্রে 4 8 32, $320। আর এখানে আপনার ব্রেক টাইমিং এর ব্যাপারটা নাই, সো ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখানে সেকেন্ড বা থার্ড রো এর কাজগুলো হচ্ছে যদি আমার একই দিনে সে একাধিক কাস্টমারকে সার্ভিস দেয়, দেখা যাচ্ছে এখানে সে প্রথমে গ্যাব্রিয়েলকে দিল ধরেন 9টা থেকে 12টা, তারপর 12টা থেকে 3টা হয়তো সে আহ, নিকি বারগুনকে দিল, বা আবার 3টা থেকে 6টা হয়তো সে হ্যান্সিকনকে দিল। তো যদি একই দিনে সে মাল্টিপল কাস্টমারকে সার্ভিস দেয়, তো সেই ক্ষেত্রে আপনি এটা এখানে ব্রেকডাউন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের তার টাইম যদি রেগুলার বেসিসে হয়, যেটা রুটিন বেসড, এটা ইনফ্রিকুয়েন্ট না, এটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, এটা রুটিন বেসড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই রুটিন বেসড অ্যাক্টিভিটিটা সেটা যদি রেকর্ড করতে চাই, তো তখন আমরা উইকলি টাইমশিটে আসবো এবং এখান থেকে আমরা এটা করতে পারি। তো আমি এটাকে যেটা আমি এখন এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে ফেলি। সো এটা, স্যার হ্যাঁ বলেন। আর এই দুইটাই কি তাহলে নন পোস্টিং আইটেম? না, নন পোস্টিং কেন হবে? স্যার প্রথমটা তো সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিস, ওটাও না? হুম, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিস ওটাও কি নন পোস্টিং না? না ওটা নন পোস্টিং কিভাবে হইলো? আপনি ইনভয়েস করলেন, মানি রিসিভ করলেন ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে, নন পোস্টিং মানে কি বলেন তো? স্যার ওটাতে প্রথমে তো কোনো ইফেক্ট পড়লো না, যখন আমরা ইনভয়েস ক্রিয়েট করলাম
আর হচ্ছে বিলটা রিসিভ করলাম, এই দুইটার জন্য ইফেক্ট পড়বে শুধু, নাকি তিনটার জন্য ইফেক্ট পড়তেছে? এফেক্ট পড়ছে। আপনি বিলটা যখন ক্রিয়েট করে মানিটা রিসিভ করবেন, আপনার একটাই এফেক্ট পড়বে। ঠিক আছে? জি স্যার। তো এখানে আমাদের যে টাইমশিটটা করলাম, সো এটা ছিল আমাদের কে করা, গ্যাব্রিয়েলকে করা। সো গ্যাব্রিয়েলের কাছে যেটা আমরা করলাম, ১ ২ ৩ ৪, ঠিক আছে? আরেকটা হয়ে গেল। ও আরেকটা আবার উপরে চলে গেছে। তো টোটাল ৫ টা করছি, কারণ ৫ দিনে এটা করা হচ্ছে। সো এখানে আমাদের যেটা হচ্ছে, সো এখানে আমাদের প্রতিদিনের জন্য একটা করে ইনভয়েস হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কোন দিনের ঠিক বলা যাচ্ছে না। সো এটা হচ্ছে একদিনের, এটা হচ্ছে দ্বিতীয় মনে হয়। আচ্ছা ডেটটা দেখি, এটা এটা হচ্ছে ১০ তারিখের, এটা হচ্ছে ১১ তারিখের, এটা হচ্ছে ৯, এটা ৮, এটা ৭ তারিখের। সো এখান থেকে আপনার প্রতিদিনের যে আপনার টাইম শিটটা আছে, বা একজন এমপ্লয়ি যে সার্ভিসটা সে দিল আপনার কাস্টমারকে, তো আপনি চাইলে এগুলা ইন্ডিভিজুয়াল ইনভয়েস করতে পারেন, অথবা চাইলে এগুলো প্রতিটাই একটা ইনভয়েসে অ্যাড করে নিতে পারেন। সো আমি ক্রিয়েট ইনভয়েস অপশনে যাই। ক্রিয়েট ইনভয়েস অপশনে গেলে এখানে আমার যেটা হচ্ছে রাইট কর্নারে একটা উইন্ডো ওপেন চলে আসছে, এবং এখানে তো একটা অলরেডি আছেই, এবং এখানে ১টা ২টা ৩টা ৪টা, ঠিক আছে? তো ৪টা ৪ একে ৫। তো আমি অ্যাড অল দিয়ে দিই। সো অ্যাড অল দিয়ে দিলাম, এবং এখানে আমার কি হচ্ছে, ৫টা কিন্তু চলে আসছে, ৫ দিনের হিসাব। তো এখানে আমার যদি আমি চাই সবগুলো একসাথে ইনভয়েস করব, তো সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি। যদি চাই না আমি একটা আলাদা ভাবে ইনভয়েস করব, তো সেই ক্ষেত্রে অ্যাড অল করার দরকার নেই, ওটা পার্টিকুলার ইনভয়েস ক্রিয়েট করলে একটা করে হয়ে যাবে। সো আমি এখানে কাস্টমার ধরেন গ্যাব্রিয়েলই ছিল, ধরাধরি কিছু নেই। ইমেল আইডি এখানে কিছু নাই, তার বিলিং অ্যাড্রেস কিছু নাই, গ্যাব্রিয়েল ইজ নট বিলিং অ্যাড্রেস। এখানে ডেট আমি দিচ্ছি আজকের ডেট, আর বাকি নেট 15। আচ্ছা, তো আমি এটাকে জিরো রেটেড বা আউট অফ স্কোপ ট্যাক্স করে দিচ্ছি। তো আমার এখানে তাহলে 64 ইন্টু 5, যেটা হচ্ছে $320। সো আমি এটাকে সেভ করে দিই। তো এটা আমার ইনভয়েস নাম্বার 1080 সেভড, এবং এটা তো আমার এখন পর্যন্ত কালেকশন হয়নি, তো সেই ক্ষেত্রে এটা আমার নিশ্চয়ই অ্যাকাউন্ট রিসিভেবল সেকশনে থাকবে। সো একটা পার্ট অফ অ্যাকাউন্টে যাচ্ছি। ঠিক আছে, এখানে ইম্প্যাক্টটা এখানে বোঝা যাচ্ছে। তারপরে যদি ভিতরে যাই, সো এখানে আমার এটা গ্যাব্রিয়েল, হ্যাঁ চলে আসছে। এটা হচ্ছে আমার গ্যাব্রিয়েলের যে ইনভয়েসটা, $320. So it's still in the account receivable section because I have not collected the money from Gabriel yet. After collecting the money, it will be transferred to my bank account and account receivable will be credited. তো সেই ক্ষেত্রে আমার এটা তখন হয়ে যাবে, অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দিস ইজ ডেফিনেটলি পোস্টিং আইটেম, নট নন পোস্টিং, কারণ পোস্টিং আর নন পোস্টিং এর মধ্যে পার্থক্য হচ্ছে নন পোস্টিং এর কোথাও কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা মানে কোথাও কিছুই থাকবে না, তার চার্ট অফ অ্যাকাউন্টে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? কোথাও কিছু থাকবে না। আর পোস্টিং হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে একটা এন্ট্রি পড়লেই দ্যাট ইজ কল্ড পোস্টিং। এখানে একটা কোশ্চেন ছিল, বলেন। ওই যে প্রথমটাতে যে আপনি জিরো রেট ট্যাক্স দিলেন, এটা কেন দিলেন? 80 টাকা যেটা ছিল। এখানে তাহলে কি আমি ট্যাক্স দিব? না না, এটা বুঝলাম না আমি। ঠিক আছে, এখানে তো আপনার তো এমপ্লয়ির তার আওয়ারলি রেট, সো এখানে তো আমার কোনো ট্যাক্স নেই। আচ্ছা। ঠিক আছে, তার ওয়েজ জি যেটা জি। তার আওয়ারলি রেট, সো এখানে তো আমার কোনো ট্যাক্স নেই। ও, সেই কারণে ট্যাক্স দেওয়া হয়নি। জি জি। ওকে, থ্যাংক ইউ। সো এখন যেটা হচ্ছে যে হোয়াট আর দ্য প্রসেস অফ ট্রান্সফার ফান্ডস। যদি আপনার রিয়েল লাইফে যদি দেখা যাচ্ছে যে আপনার হয়তো মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা আপনার হয়তো পেপল তো আমাদের দেশে নাই, সো আমাদের দেশ চিন্তা করতেছি না, ধরেন আমেরিকায় আপনার পেপল অ্যাকাউন্ট আছে, বা আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার হয়তো ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থাকতে পারে, সো বিভিন্ন ধরনের আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট থাকতে পারে। তো এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে যদি আপনার ট্রান্সফার হয় ফান্ড, তো সেই ক্ষেত্রে এটা আপনার রিয়েলিটি যদি হয়, তো সেই ক্ষেত্রে বাস্তবে হয়তো হইলো, তো সেই ক্ষেত্রে আপনি আপনার কুইক বুকসে এটা রিফ্লেকশনটা কিভাবে করবেন, বা কুইক বুকসে এটা আপনি কিভাবে দেখাবেন। তো এটা যদি আমাদের দেখাইতে হয় কুইক বুকসে, তো সেই ক্ষেত্রে আমার যে ফান্ডটা ট্রান্সফার হচ্ছে বিটুইন ব্যাংক অ্যাকাউন্টস, অর বিটুইন ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড অ্যাকাউন্টস, or it can be between PayPal and bank account. So
ইন বিটুইন ব্যাংক অ্যাকাউন্টস, ঠিক আছে, ইন জেনারেল যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফার ফান্ড অপশনটা ইউজ করব। সো ট্রান্সফার ফান্ড যদি করতে হয় তো সেই ক্ষেত্রে এটা ইউজ করার জন্য আমরা কুইক ক্রিয়েটে অপশনে যাব। কুইক ক্রিয়েট অপশন থেকে আদার যে অপশনটা আছে, আদারের নিচে আমাদের ট্রান্সফার ফান্ড অপশনটা অ্যাভেলেবল। সো আমি ট্রান্সফার ফান্ড অপশনে যাচ্ছি। ট্রান্সফার ফান্ড অপশনে গেলে যেটা হচ্ছে যে আমার এখানে ট্রান্সফার ফান্ড করার তার উইন্ডো চলে আসছে, এবং এখানে যেটা হচ্ছে আমার প্রথমে সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে, ঠিক আছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে। তো আমার এখানে বিভিন্ন আপনার ক্যাশ অ্যাকাউন্ট আছে এবং ক্রেডিট কার্ডও আছে। সো ধরেন আমার এটা নিচ্ছি চেকিং অ্যাকাউন্ট। সো চেকিং অ্যাকাউন্টটা নিলাম যে আমার এখান থেকে ফান্ডটা ট্রান্সফার হবে। তা ব্যালেন্স হচ্ছে 31,501.25, বর্তমানে এটা হচ্ছে তার ব্যালেন্স, তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। ট্রান্সফার ফান্ডস টু, সো আমি এটা কোথায় করতে চাই, এটা চাইলে আমি ক্যাশ এখানেও করতে পারি, অথবা পেপ্যালেও করতে পারি, অথবা আমি আমার ক্রেডিট কার্ড যে অ্যাকাউন্টটা আছে সেখানেও করতে পারি। সো ধরেন ক্রেডিট কার্ডে আমি করতে যাচ্ছি, এখানে বর্তমানে $642.7 ক্রেডিট আছে এবং আমি এখানে কিছু ফান্ড ট্রান্সফার করব। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে $800 করতে চাই। সো $800 করতে চাচ্ছি কবে, এটা 9 ডিসেম্বর 2020। এবং এখানে আমার যদি কোনো নোট করার কিছু থাকে তো আমি মেমো সেকশনটা ইউজ করতে পারি, আর যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে কোনো কিছু সেটাও দিতে পারি। তো এখানে এটা হচ্ছে আমার ট্রান্সফার উইন্ডো, যেখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বা পেপল অ্যাকাউন্ট বা আমার ক্রেডিট কার্ড বা বিভিন্ন যে আমার অ্যাকাউন্টগুলো আছে যেগুলো ব্যাংক অ্যাকাউন্টই, সো এগুলোর মধ্যে আমার যদি ফান্ড ট্রান্সফার হয়ে থাকে রিয়েলিটিতে, তো সেই ক্ষেত্রে তখন আমি কুইক বুকসে এর রেকর্ডটা খুব সিম্পল এভাবে করব। সো ট্রান্সফার আমার একটা হয়েছে, এখন এটা বোঝা যাবে কোত্থেকে, ঠিক আছে, এটা বুঝতে হলে একটাই উপায় আছে, চার্ট অফ অ্যাকাউন্টে যেতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে আমি আমার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটাতে যাচ্ছি, ঠিক আছে, ক্রেডিট কার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো ক্রেডিট কার্ডে দেখেন এটা কিন্তু নেগেটিভ 157.30, ঠিক আছে। সো ক্রেডিট কার্ডে এখন কোনো ক্রেডিট নেই, অল দ্য ক্রেডিটস হ্যাভ বিন পেইড, ঠিক আছে। সো যেটা হচ্ছে যে এখন এখানে মানে উল্টা আরো কিছু পজিটিভ সারপ্লাস আছে। তো এটা হচ্ছে কেন, কারণ আমি কিছু $800 মতো ট্রান্সফার করে ফেলছি, তো যার কারণে এটা চেঞ্জটা এখানে চলে আসছে, এটা হচ্ছে আমার ট্রান্সফারটা। স্যার, বলেন। এই আনডিপোজিটেড অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রান্সফার করা যায়? আনডিপোজিট ফান্ড নেবেন না আপনি, এখানে যদি ট্রান্সফার ফান্ড অপশনটা শুধুমাত্র আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা পেপল অ্যাকাউন্ট বা স্ট্রাইপ অ্যাকাউন্ট বা আপনার মানে যেগুলো অরিজিনাল অ্যাকাউন্ট, আনডিপোজিট ফান্ড তো এটা অরিজিনাল কোনো বুঝতে অ্যাকাউন্ট না, পারছি। এটা তো একটা একটা কি বলবো, এটা তো ওই ধরনের কোনো দামি অ্যাকাউন্ট। অস্তিত্ব নেই, ঠিক আছে। সো ওইটা ওইভাবে এখানে আসে না। আচ্ছা, ঠিক আছে। আর হাউ টু রেকর্ড এ জার্নাল এন্ট্রি, সো জার্নাল এন্ট্রি যদি আমাদের করতে হয় তো জার্নাল এন্ট্রি দিয়ে আসলে কিন্তু অনেক কিছু করা যায়, আমরা কুইক বুকসে অনেক কিছু করতে পারি আপনার জার্নাল এন্ট্রি দিয়ে। বাট নট অনলি কুইক বুকস, আপনি জেরো বলেন বা টালি বলেন, যেটাই বলেন না কেন, জার্নাল হচ্ছে এমন একটা মানে ট্রানজাকশন যেটা দিয়ে আপনার আসলে অনেক কিছু রেকর্ড করা যায়। তো জার্নাল এন্ট্রি যদি আমাদের কুইক বুকসে থাকে, তো এখানে আমি জার্নাল এন্ট্রিটা যে যদি কোনো ট্রানজাকশন রেকর্ড করতে চাই তো সেই ক্ষেত্রে আমাকে জার্নালের ওটা ইউজ করতে হলে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমরা কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে আদার যে হেডিংটা আছে তার ঠিক নিচে আমাদের জার্নাল এন্ট্রি অপশনটা আছে। সো আমি জার্নাল এন্ট্রি অপশনে যাচ্ছি। সো এখানে আসলাম এবং এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি নাম্বার 1, কারণ এখন পর্যন্ত কিছু জার্নাল এন্ট্রি দেওয়া হয়নি। এবং এখানে আমি ইম্পোর্ট করতে পারি জার্নাল, বাট আমার প্রসিডিউরটা ঠিক জানা নাই এটা কিভাবে করতে হয়, কারণ ওরা কোনো স্যাম্পল সিএসভি প্রোভাইড করে নাই, তো আপলোড করলে হবে কিনা আমি ঠিক শিওর না। আর এখানে জার্নাল ডেট হচ্ছে আমাদের 9 ডিসেম্বর 2020, জার্নাল নাম্বার হচ্ছে 1। সো এখানে হাত না দেওয়া ভালো, জার্নাল নাম্বার যেটা আছে সেটা যেভাবে আছে ওভাবেই রাখবো। আর এখানে আমাদের আইটেম টেবিলে যেটা হচ্ছে বা পার্টিকুলারস আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের ডেবিট আছে, ক্রেডিট, ডেসক্রিপশন, নেম, ট্যাক্স,
বিভিন্ন ইনফরমেশন গুলো আছে যেটা একটা জার্নালের সাথে রিলেটেড। তো সেখানে আমাদের লেটস সে আমি যদি একটা জার্নাল রেকর্ড করতে চাচ্ছি যে আমি কোনো একটা ট্রানজাকশন আগে অ্যাসিউম করতে হবে। Let's say I'm going to sell some product to a customer on credit that I'm not going to receive the money from my customer at this moment. I'm selling it on credit to my customer, and in that case what should be the journal entry? তো এখানে আমার যদি এরকম কিছু থাকে তো যেটা আমি বাকিতে সেল করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এটা যদি জার্নাল এন্ট্রি দেই তো এখানে যেটা হবে, তো এখানে আমি অ্যাকাউন্ট রিসিভেবল নিচ্ছি ডেবিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট। ধরেন এটা আমি $1000 সেল করতেছি। সেলিং ডেসক্রিপশনে কিছু একটা দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন, অথবা ক্যাপস লক অন করেন। সেলিং আইটেমস অন ক্রেডিট। সো ডেসক্রিপশন ইজ অপশনাল, ডেসক্রিপশন যে দিতেই হবে এরকম কিছু না। নেম, তো নেম যে পার্টটা এটা হচ্ছে আপনার যে সমস্ত জায়গায় নাম লাগে, যেমন ধরেন আপনার অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল, যে আমি কারের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল করতেছি বা কার কাছে অ্যাকাউন্ট পেয়েবল করতেছি, তো সেই ক্ষেত্রে আপনার সব জায়গায় কিন্তু নেম সেকশনটা লাগে না, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল মানে এই দুইটাতে আমি দেখছি যে আপনার নেম নেমটা দিতে হয়, দ্যাট ইজ ম্যান্ডেটরি। আর বাকি অনেক কিছু আপনার নেম না দিলেও চলে। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমি আমার কাস্টমারকে দিচ্ছি, কাকে এটা করা হচ্ছে, ধরেন আমি জেমস ক্লিনটন নিলাম, ট্যাক্স সেলস ট্যাক্স, এবং এখানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এর পর আমার রেভিনিউ যেটা সেলস রেভিনিউ বা ইনকাম, সো এটা হচ্ছে আমার ক্রেডিট। আর এখানে একটা ডেসক্রিপশন এটাই দিচ্ছি বা না দিলেও সমস্যা নাই। ট্যাক্স 5%, সো এটা হচ্ছে আমার এটা আবার কি হলো, এটা 1050 হয়ে গেল এটা। ওকে, ওকে, এখন ঠিক আছে। সো এটা হচ্ছে অবশ্যই আমার ডেবিট এবং ক্রেডিট কিন্তু এক থাকতে হবে, তা না হলে কিন্তু জার্নালটা সেভ নিবে না। ঠিক আছে, কুইক বুকস। তো আমার যেটা হচ্ছে যে আমি $1000 কিছু আইটেম সেল করছি আমার কাস্টমারের কাছে বাকিতে, তো সেই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাচ্ছে, উইচ ইজ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, আর রেভিনিউ আমার ক্রেডিট। সো রেভিনিউ হচ্ছে $1000 সেলস, আর এখানে আমার সেলস ট্যাক্স দিলাম। আর ট্যাক্সটা সরি, কেউ কিছু বললেন? স্যার ট্যাক্সটা কোথায় দিল? ট্যাক্স এই যে ট্যাক্স, স্যার আমি বলছি ট্যাক্স সেলস ট্যাক্স অ্যাড করছে না 5%, এটা কি ইনক্লুসিভ ট্যাক্স নাকি এক্সক্লুসিভ? মানে 1000 টাকার ভিতরেই ট্যাক্স আছে? না না, এটা হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ নট স্যার ইনক্লুসিভ। এক্সক্লুসিভ। ঠিক আছে, তো আপনাকে ওভাবে হিসাব করতে হবে, আপনি যখন জি ট্যাক্সটা স্যার। অ্যাড করবেন ওভাবে হিসাব করে ও করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। তো এখানে আমার টোটাল ডেবিট আর ক্রেডিট ইকুয়ালস 1050 উইথ ট্যাক্স, এক্সক্লুসিভ নট ইনক্লুসিভ। তো এখানে যেটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি নাম্বার 1। সো এখানে আমার যদিও অনেক রো আছে, সো আপনার যদি একাধিক জার্নাল থাকে তো সেই ক্ষেত্রে আবার এখানে সবগুলো আবার এন্ট্রি দিয়ে দিয়েন না। ঠিক আছে, আপনার এটা কিন্তু প্রথম জার্নাল, তো এখানে আপনার যদি কম্পাউন্ড জার্নাল হয় তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, বাট এখানে এতগুলো ঘর পায় আবার যত জার্নাল আছে সব একসাথে এখানে আবার দিয়ে দিবেন না। সো এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি নাম্বার 1, একটাই জার্নাল। সো এটা আমি দিলাম, এটাকে সেভ এন্ড নিউ করে ফেলি। সো লোড হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে সেভ এন্ড নিউ দেওয়ার ফলে যেটা হচ্ছে যে আমাকে আবার সে জার্নাল পেজেই নিয়ে আসছে। হ্যাঁ, সো এটা আমি ইচ্ছা করেই করছি। তো এখানে ধরেন আমি আরেকটা সেকেন্ড এন্ট্রি দিচ্ছি যেটা আমার হয়তো কালেকশনের পর যেটা হচ্ছে, তো তখন আমার জার্নালটা কি হবে। সো এখানে আমার জার্নাল ডেট দিচ্ছি ধরেন 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর আমার এটা কালেকশন হয়ে গেল। সো এটা হচ্ছে জার্নাল নাম্বার 2। ঠিক আছে, সো সিরিয়াল গুলা কিন্তু অটোমেটিক হবে, আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তো এটা এখন আমার কালেকশনের পর যেটা হবে, ঠিক আছে, আমার ধরেন ব্যাংক অ্যাকাউন্টে এটা ডিপোজিট হলো, তো সেই ক্ষেত্রে আমার এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে চেকিং, ঠিক আছে, ইট শুড বি ডেবিট 1000,
collection of money from sales, ঠিক আছে। এখানে নেম লাগবে কিনা আমি ঠিক শিওর না, বাট আমি দিচ্ছি না, লাগলে দেওয়া যাবে। সেলস ট্যাক্স দিয়ে দিলাম, আর এখানে আমার ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টস রিসিভেবল 1000। তো এখানে আমি এটা সেলস ট্যাক্স দিলাম। আমার এখানে কাস্টমার কে ছিল বুঝতে গেলাম, ক্লিনটন স্যার। কে? ও ক্লিনটন, আচ্ছা জি শিওর স্যার। তো? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কাস্টমার জেমস ক্লিনটন। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার $1000 করে 5% এবং 1050। সো এটা হচ্ছে আমার তার কালেকশনের পর, ঠিক আছে। কালেকশনের পর আমার ব্যাংক অ্যাকাউন্টে এটা আমার টাকাটা ডিপোজিট হচ্ছে, সো ইট বিকামস ডেবিট অ্যাকাউন্ট জি ভাইয়া, রিসিভেবল থেকে আমি। সেলসের সময় কি ট্যাক্স থাকবে, আবার টাকা পাওয়ার সময় কি ট্যাক্স? আপনি তো ট্যাক্স সহই তো সেলটা করতেছেন, তাই না? সেলস করার সময় তো ট্যাক্সটা ইনক্লুড হয়ে গেছে, তা আবার যদি সেলস আবার ট্যাক্সটা ধরি, ট্যাক্স হ্যাঁ, ডাবল দেওয়া আবারই হচ্ছে। তো দিবেন। এটা অ্যাডজাস্ট করতে হবে না? আপনার যে অরিজিনাল জার্নালটা আছে ওটার সাথে তো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ম্যানুয়াল তখন তো যদি, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে তো সেলস ট্যাক্সটা চলে গেছিল, যখন আমরা ট্যাক্সটা ধরছিলাম। হ্যাঁ চলে গেছে। এখন আপনি তো এটা অ্যাডজাস্ট করবেন, ওটাকে ক্রেডিট করবেন না আফটার কালেকশন। তখন আবার ট্যাক্সের সরাসরি ওই অ্যামাউন্টটা আসবে না, যে 1050 টাকা। না না না, সরাসরি দিবেন না, আপনার এক্সক্লুসিভ তো, ঠিক আছে। সরাসরি দেওয়া যাবে না, এক্সক্লুসিভ আপনাকে এটা ভেঙে দিতে হবে। তো আমি এটাকে এখন সেভ করে ফেলি। লোডিং এ এত সময় লাগতেছে, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে স্যার, এটা একটা জার্নাল এন্ট্রি গেল। আর জার্নাল এন্ট্রিকে দেখার জন্য আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে যাই, আমার এখানে একটা আহ, হচ্ছে কবে ছিল, 9 তারিখ নাকি, মনে হয় 9 তারিখ। আচ্ছা দেখি 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 জার্নাল, হ্যাঁ পাইছি। তো এটা হচ্ছে আমার জার্নাল 10 তারিখের, যেটা আপনার ডেবিট করা হয়েছে। তো এটা আমার এখানে চলে আসছে। সো জার্নালের সাথে আপনার প্রতিটা অ্যাকাউন্টের কিন্তু ডিরেক্ট কানেকশন আছে। আপনি যে জার্নালে যে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, এটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টে পড়বে। সো এই কারণে যারা কুইকবুক নিয়ে কাজ করে তারা যেটা রিকমেন্ড করে, আপনার যদি অ্যাকাউন্টিং সম্পর্কে নলেজ কম থাকে, ঠিক আছে, যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা আপনার কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে বা অ্যাক্রুয়ালস বা এই ধরনের, যদি আপনার প্রিপেমেন্ট বিভিন্ন জিনিস নিয়ে যদি আইডিয়া কম থাকে, তো সেক্ষেত্রে আপনার জার্নালটা ইউজ না করাই ভালো। কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা উল্টাপাল্টা এন্ট্রি দিলে এটা মারাত্মক মেসাকার হবে। So learn to create customer statement, এটা লার্ট হয়ে গেছে। ওটা বললে জার্নাল হলে তো আবার রিকনসিলিয়েশন জার্নাল দিয়ে আবার নিয়ে আসা যাবে, যে ভুল সংশোধনী দেওয়া। না, এখানে রিকনসিলিয়েশন জার্নাল বলে কিছু নাই। নরমাল জার্নালি ভাই দেওয়া যায় না, রিকনসিলিয়েশন হয়ে যান আপনি। আচ্ছা, তো আমাদের যদি আমাকে দেওয়া যাচ্ছে। কাস্টমার স্টেটমেন্ট সবাই একটু মাইক্রোফোনটা মিউট করেন। So, আমাদের যদি কাস্টমার স্টেটমেন্ট ক্রিয়েট করতে হয়, তো কাস্টমার স্টেটমেন্ট জিনিসটা কি, প্রথমে এটা ক্লিয়ার করে নিই যে কাস্টমার স্টেটমেন্টটা হচ্ছে যে একজন কোনো পার্টিকুলার কাস্টমারকে আমি বিভিন্ন ধরনের আমি তাকে প্রোডাক্ট এন্ড সার্ভিস করতেছি। এবং এখানে আমি যদি at the end of a period, if I want to know that how much balance has been made, or what are the product and services has been sold, or what is the total amount that needs to be collected, or how much I have owed amount, that is account receivable. So বিভিন্ন ধরনের যদি আমার একটা স্ট্যাটাস পাইতে হয় কোনো একটা পার্টিকুলার কাস্টমার বেস, সেই ক্ষেত্রে আমরা একটা স্টেটমেন্ট জেনারেট করতে পারি কোনো একজন কাস্টমারকে ধরে। তো এখানে আমার কাস্টমার স্টেটমেন্ট যদি ক্রিয়েট করতেও হয়, তো সেই ক্ষেত্রে আমি এই পারপোজে ক্রিয়েট করতে পারি যে আমি যদি জানতে চাই কোন একজন পার্টিকুলার কাস্টমারকে ধরে যে আপনার এখানে আসলে কি হচ্ছে, একজন পার্টিকুলার কাস্টমারের কাছে যে আমি প্রোডাক্ট গুলো সেল করছি, তার এখানে কতটুকু বকেয়া আছে, বা এখান থেকে আমার কতটুকু আদায় হয়েছে, বা এখানে আমার কি পরিমাণ তার সাথে সোফার ট্রানজেকশন হয়েছে। সো বিভিন্ন ধরনের আপনার কুইকবুকসে 3 ধরনের কাস্টমার স্টেটমেন্ট জেনারেট করা যায়। তো এই পারপোজে আমি কাস্টমার স্টেটমেন্ট জেনারেট করতে পারি। সো কাস্টমার স্টেটমেন্ট জেনারেট করতে হলে আপনি দুইভাবে যেতে পারবেন।
একটা হচ্ছে আপনি আদার থেকে স্টেটমেন্টের আন্ডারে যেতে পারেন, ঠিক আছে, কুইক ক্রিয়েট থেকে। আরেকটা হচ্ছে যে আপনি যদি সেলস থেকে কাস্টমারে আসেন, সেলস থেকে কাস্টমারে এসে আপনি ধরেন এখানে একজনকে চুজ করবেন, লেটস সে আমি মিস্টার অ্যালেক্স কে নিচ্ছি। আচ্ছা আমি আগে দেখি নি কার সাথে বেশি ট্রানজাকশন হয়েছে, কার সাথে বেশি ট্রানজাকশন হয়েছে এটা একটু দেখা দরকার, তা নাহলে দেখা যাবে যে কোনো স্টেটমেন্টই নাই। আচ্ছা এখানে কার সাথে হয়েছে বেশি, অ্যালেক্স আছে, গ্যাব্রিয়েল আছে, ক্লিনটন আছে, নিকি বারবো আছে, আচ্ছা অ্যালেক্সও আছে। আচ্ছা অ্যালেক্স অ্যালেক্স মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা আমি অ্যালেক্স কে নিই, তো আমি অ্যালেক্স কে নিই, ঠিক আছে, তাতে আমি কিছু একটা দেখতে পারি। তো আমি মিস্টার অ্যালেক্স কে নিলাম এবং এখানে আমার উপরে যদি আসি, তো প্রথমে আপনাকে একজনকে সিলেক্ট করতে হবে মিস্টার অ্যালেক্স, এবং এখানে আপনি উপরে যদি আসেন, তো এখানে দেখেন আপনার ব্যাচ অ্যাকশনস একটা অপশন আছে। তো ব্যাচ অ্যাকশনস অপশনে যাবেন এবং এখানে যেটা হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট, ঠিক আছে, এই অপশনটা কিন্তু আপনার এনাবল হয়ে গেছে, ক্রিয়েট স্টেটমেন্টস। সো আমি এখানে যাচ্ছি, ক্রিয়েট স্টেটমেন্টে যাচ্ছি, ওকে। তো ক্রিয়েট স্টেটমেন্টে যদি আমি আসি, তো এটা হচ্ছে আমার ক্রিয়েট স্টেটমেন্টের উইন্ডো, এবং এখানে আমার যেটা হচ্ছে বিভিন্ন ধরনের, যেটা বললাম যে কুইকবুকস আপনার 3 ধরনের স্টেটমেন্ট জেনারেট করা যায়। তো প্রথমেই আমার এটা সে বলতেছে যে হোয়াট শুড বি দ্য টাইপ অফ স্টেটমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড টু অ্যালেক্স। তো এখানে আমার ব্যালেন্স ফরওয়ার্ড একটা আছে, বাট দিস ইজ নট দ্য অনলি ওয়ান। এখানে আমার ওপেন আইটেম আছে, আবার এখানে আমার ট্রানজাকশন স্টেটমেন্টও আছে। তো ব্যালেন্স ফরওয়ার্ডটা কি জিনিস? ব্যালেন্স ফরওয়ার্ড হচ্ছে a list of invoices and payments with balance for date range selected। হ্যাঁ, যে আপনার যে ব্যালেন্স উইথ ব্যালেন্স, যে এখন পর্যন্ত আপনার ওপেনিং ব্যালেন্স যদি থাকে কোনো একজন পার্টিকুলার কাস্টমার বেস, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কিন্তু রেঞ্জ আছে, লাইক স্টার্ট ডেট, এন্ড ডেট। হ্যাঁ, সো এখানে যদি আপনার এই ডেট রেঞ্জের মধ্যে যদি আপনি কোনো কিছু একটা জানতে চান যে আমার এই এখন পর্যন্ত ওপেনিং কিছু আছে কিনা, বা মিস্টার অ্যালেক্সের কাছে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট রিসিভেবল কিছু আছে কিনা, তো সেই ক্ষেত্রে আপনি একটা ব্যালেন্স ফরওয়ার্ড রিপোর্ট নিতে পারেন। আর ওপেন আইটেম আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এ লিস্ট অফ ওপেন আনপেড ইনভয়েসেস ফ্রম দ্য লাস্ট 365 ডেজ। ওপেন আইটেম হচ্ছে যে এটা যেটা এখন পর্যন্ত ওপেন আছে, তো এটা মোটামুটি ভাবে সেম আমার ওপেন ব্যালেন্স ফরওয়ার্ডের মতোই, বাট এটা হচ্ছে ফর লাস্ট 365 ডেজ। আপনি ব্যালেন্স ফরওয়ার্ড করলে একটা পিরিয়ড রেঞ্জ আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর ওপেন আইটেমে এটা আমার ফর দ্য লাস্ট 365 ডেজ, যে গত এক বছরে যেটা হচ্ছে সেটা আমি এখান থেকে ওপেন আইটেমে করে দেখতে পারি। ট্রানজাকশন স্টেটমেন্ট হচ্ছে এ লিস্ট অফ ট্রানজাকশন বিটুইন দ্য সিলেক্টেড ডেট। তো ট্রানজাকশন স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার এভরিথিং, আপনার যেটা কালেকশন হয়েছে সেটা তো আছেই, প্লাস যেটা এখন পর্যন্ত ডিউ আছে, হ্যাঁ, আপনার সব যত ধরনের ট্রানজাকশন এই পর্যন্ত হয়েছে, যেটা আপনার একজন পার্টিকুলার কাস্টমার বেস, সেটা আপনি এই ট্রানজাকশন স্টেটমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই বিভিন্ন ধরনের আপনার স্টেটমেন্ট আছে, তো ডিপেন্ডিং অন ইউর রিকোয়ারমেন্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ক্যান সিলেক্ট এনি ওয়ান ফ্রম দিস থ্রি। So let's select transaction statement. Statement date is 9th of December. Start date, let's select October, November, sorry, November কেন, আচ্ছা ডিসেম্বর, আচ্ছা ঠিক আছে, আমি এটা নভেম্বরের 22 তারিখ থেকে আমি ডিসেম্বর 9 তারিখ পর্যন্ত দিই অ্যাপ্লাই, দেখি কিছু আসছে কিনা। ঠিক আছে, একটা পাইছি। এখানে এটাকে কি করা যায়, এটাকে আমি জিরো দেখে ভয় পাওয়ার কিছু নাই। যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি প্রিন্ট অর প্রিভিউতে যাই। সো প্রিন্ট অর প্রিভিউতে গেলে আমি এটাকে প্রিন্ট করি, সেভ অ্যাজ পিডিএফ, সেভ সেভ। তো আমার একটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওকে। সো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, যেটা হচ্ছে ট্রানজাকশন স্টেটমেন্ট। সো এখানে ওইভাবে কোনো টাইটেল নাই যেটা কোন স্টেটমেন্ট, এটা কি আমার ওপেন আইটেমস নাকি এটা আমার ট্রানজাকশন স্টেটমেন্ট, ঠিক আছে, ওটা ওভাবে কোনো হেডিং নেই, সিম্পলি স্টেটমেন্ট কথাটাই থাকবে। আর এখানে মিস্টার এক্স এর কাছে করা, তো সেই ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে মানে এখানে কোনো ডিউ নাই, ঠিক আছে, আমার মোটামুটি সবই কালেক্ট হয়ে গেছে, কোনো অ্যাকাউন্ট রিসিভেবল কিছু নাই। এবং এখানে আমার কোনটা কি পরিমাণে সেল হয়েছে, কোনো ডিসকাউন্ট আছে কিনা, এবং কোনো অগ্রিম সে পে করছিল কিনা, ডিপোজিট আছে কিনা, ঠিক আছে, তার মোটামুটি সবকিছু এখানে কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রানজাকশন স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমাদের
করা এলএক্স এর কাছে করা, এবং এটা আপনি জেনারেট করতে পারবেন এবং চাইলে এটার একটা পিডিএফ কপিও নিয়ে নিতে পারেন। তো এই যে আপনার পিডিএফ কপিগুলো নিচ্ছেন এবং আপনার যে স্ক্রিনশটগুলো নিচ্ছেন, এগুলা কিন্তু সেভ করবেন। হ্যাঁ, এটা আপনার স্টেটমেন্ট হোক, ক্রেডিট নোট হোক, ক্রেডিট কার্ড ক্রেডিট হোক, বা চার্ট অফ অ্যাকাউন্ট হোক, বা যেটারই হোক না কেন, ঠিক আছে? এগুলা আপনার কেন করা দরকার? আপনার পোর্টফোলিও, ঠিক আছে? আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার একটা পোর্টফোলিও লাগবে যে আপনি কাজ পারেন কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এই স্ক্রিনশট গুলা বা এই পিডিএফ গুলাই কিন্তু একটা তখন আপনার একটা প্রুফ হিসেবে থাকবে, কারণ ক্লায়েন্ট তো আসলে আপনাকে চিনবে না যে আসলে আপনি কাজ পারেন কি পারেন না। তো এই জিনিসগুলোর কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন, যেটা আপনার পোর্টফোলিওর বিল্ড আপে কাজ করবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছিল আমাদের কিভাবে কাস্টমার স্টেটমেন্ট যদি আমরা চাই, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে ক্রিয়েট করা যায়। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, সো ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, সো এটা এটা কিন্তু আপনাদের অনেকের মানে ইস্যু আছে এখানে, ঠিক আছে? অনেকে বলতেছে আমি তো ছিল 10টা, আমি সেল করে ফেলছি 12টা, হয়ে গেছে -2। আবার অনেকে আহ, আহ, দেখা যাচ্ছে যে কোনো আইটেম জিরো হয়ে গেছে, ঠিক আছে? অনেকের দেখা যাচ্ছে আইটেম জিরো হয়ে গেছে এবং ওখানে কিছু আইটেম নতুন করে কিছু করা দরকার। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, দুই ভাবে আপনি আপনার ইনভেন্টরি ভ্যালুটা করতে পারেন, ঠিক আছে? কুইক বুকসে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারেন বা এটাকে রিফিল করতে পারেন, রিফিল দুই ভাবে। তো একটা হচ্ছে আপনি বিল ক্রিয়েট করার মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমার হয়তো মেডিকেল ইকুইপমেন্টের আইটেম হয়তো কোয়ান্টিটি হয়ে গেছে -2, তো আমি যদি একটা একটা বিল ক্রিয়েট করি যে আমি মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ করতেছি লেটস সে 20টা আইটেম, তো সেই ক্ষেত্রে এখন আমি যদি বিলে যাই, তো সেখান থেকে আমি যদি একজন সাপ্লায়ার সিলেক্ট করে একটা বিল ক্রিয়েট করে মেডিকেল ইকুইপমেন্টটা পারচেজ করি, তো ওটা কিন্তু আমার কুইক বুকসে সে ওই তার পার্টিকুলার কোয়ান্টিটিটা ইনভেন্টরির ওই পার্টিকুলার আইটেমে সে কিন্তু এটা অ্যাড করে দিবে তখন। তো সেই ক্ষেত্রে এটা যদি তখন -2 থাকে আর আমি যদি 20টা কিনি, তো একটা বিল ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু এটা আমার তখন 18টা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার একটা ওয়েতে আপনি আপনার ইনভেন্টরি ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে পারেন বা রিফিল করতে পারেন যদি আমার শেষ হয়ে যায়, বা আমার হয়তো জিরো হয়ে গেছে বা আমার হয়তো নেগেটিভ হয়ে গেছে। কিভাবে এটাকে রিফিল করা যায়? একটা হচ্ছে আপনি বিল ক্রিয়েট করেন, ঠিক আছে? ওই পার্টিকুলার আইটেমকে ধরে যে আমার মেডিকেল ইকুইপমেন্ট -2 হয়ে গেছে বা মেডিকেল ইকুইপমেন্ট আমার এখন জিরো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি একটা সাপ্লায়ারের কাছ থেকে এটা পারচেজ করেন। সো পারচেজ করতে হলে আপনাকে বিলে যেতে হবে। ওটা আপনি কিছু ভ্যালু দিয়ে আইটেম কোয়ান্টিটি দিয়ে এটা পারচেজ করেন, কুইক বুকস এটা অটোমেটিক সেটা অ্যাডজাস্ট করে নিবে। হ্যাঁ, সো বিল হচ্ছে একটা ওয়ে, ওয়ান অফ দ্য ওয়েজ। আর একটা ওয়ে হচ্ছে আপনার ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট বলে একটা পার্ট আছে। হ্যাঁ, সো ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে সেকেন্ড অপশন। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে যেটা করতে হচ্ছে আপনাকে ওটা ওভাবে আর বিলটা ক্রিয়েট করতে হবে না। আপনি চাইলে এটা ইনভেন্টরি কোয়ান্টিটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ধরেন আমি একটু আমার একটু যাই, আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই, দেখি কোনটা আমার খারাপ অবস্থা, মানে খুব কোয়ান্টিটি কম আছে, একটু দেখা দরকার কোনটা আমি একটু রিফিল করতে চাই। মোটামুটি সবগুলোই তো অবস্থা ভালো। আচ্ছা, কোয়ান্টিটি অন হ্যান্ড বেশ ভালো অবস্থাতেই আছে, সবগুলো এখনো 400-র উপরেই আছে। আচ্ছা, রিফিল করার তো কিছু নাই, সব তো ভালোই আছে। আচ্ছা, আমি হয়তো একটা কাজ করি, ঠিক আছে? একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন হ্যান্ড জেল, ঠিক আছে? হ্যান্ড জেল যে আমার 490টা আইটেম আছে, ইউনিট আছে। তো ধরেন আমার এখানে, ধরেন আমার হচ্ছে, কারণ আমার আগুন লাগলো, ঠিক আছে? আমার গোডাউনে আগুন লাগলো এবং আগুন লেগে আমার 490টা ইউনিট টোটালি শেষ, ঠিক আছে? একেবারে গন। তো 490টা ইউনিট একেবারে এটা পুড়ে গেছে, ঠিক আছে? এবং এটা আগুনের কারণে এটা যা ছিল তাও শেষ, ঠিক আছে? একেবারে জিরো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমি এটা ইনভেন্টরি কোয়ান্টিটিটা কিভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? যেটা আমার ফায়ারের কারণে, অ্যাক্সিডেন্টাল ড্যামেজের কারণে এটা আমার জিরো হয়ে গেল। তো এখানে আমার যেটা করতে হবে, এই হ্যান্ড জেল, ঠিক আছে, যেটা বর্তমানে 490টা ইউনিট আছে, এটা আগুন লাগার পর দেখা যাচ্ছে যে আর এখন কিছুই নাই, টোটাল ইউনিট এখন জিরো হয়ে গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করতে হলে আমি কুইক ক্রিয়েটে যাচ্ছি, কুইক ক্রিয়েট থেকে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে আসি।
তো এখানে যদি আমি আসি, তো এখানে দেখেন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5, ঠিক আছে 5, কিন্তু 5 কেন? আমি তো এর আগে তো মনে হয় না আমি আসছি, ঠিক আছে। সো ওয়াই ইজ ইট 5? এটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে আমরা ক্রেডিট ক্রিয়েট করতেছি, বা আপনার সেলস রিটার্ন ক্রিয়েট করতেছি, বা পারচেজ রিটার্ন ক্রিয়েট করতেছি। তো এখানে কিন্তু কুইকবুকস ব্যাকগ্রাউন্ডে শেষ তার ফাইল জার্নাল বলতে এন্ট্রি, আগে যে পারচেজ করছে এই কারণে মনে হয়। আমি বলতেছি। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কুইকবুকস কিন্তু সবকিছু সে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এবং আপনার জার্নাল এন্ট্রি গুলা যে করা, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি করে ফেলছে। সো আপনি কুইকবুকসে কাজগুলা করতেছেন, ঠিক আছে, অনেক কিছু হয়তো আপনি বুঝবেন না, বা আপনার অ্যাকাউন্টিং নলেজ না থাকলে অনেক কিছু আপনার বুঝারও দরকার নাই, কারণ সে জিনিসটা ওভাবেই করছে। তো এই কারণে আপনি যে এই যে বিভিন্ন ক্রেডিট করতেছেন, সাপ্লাই সেলস ক্রেডিট করতেছেন, পারচেজ ক্রেডিট করতেছেন, আহ, মানে বিভিন্ন যে অ্যাডজাস্টমেন্ট গুলা হচ্ছে, তো এটার ব্যাকওয়ার্ডে কিন্তু সে ঠিকই কাজ করছে, এবং তার কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট অলরেডি হয়ে গেছে। সো এটা আপনারা যখন সেলস বাই কাস্টমার ডিটেল রিপোর্টে যাবেন, সো বটম পার্টে দেখবেন যে ওদের কিন্তু একটা ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট একটা লিস্ট থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট ডেট, আমরা কবে যাচ্ছি, আমি এটা ধরেন 9 ডিসেম্বর দিই। রেফারেন্স নাম্বার 5ই থাক, ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে আমার কোন অ্যাকাউন্টে আমি এটা দেখাতে চাচ্ছি, তো এখানে আমার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, ডিপেন্ডিং অন ইউর সারপ্লাস অর ডেফিসিট। ঠিক আছে, আপনি কি এটা বাড়াইতে চাচ্ছেন নাকি কমাইতে চাচ্ছেন, আপনি এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ধরেন আপনি কিছু ডোনেশন পাইলেন, ঠিক আছে, বা কিছু গিফট পাইলেন কোনো ইনভেন্টরি, যেটা আপনার আইটেমকে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটা ইনভেন্টরি চুজ করতে পারেন, ঠিক আছে, আন্ডার কারেন্ট অ্যাসেট, হয়ে গেল। স্যার, এই যে স্যার এখানে ইনভেন্টরি, ইনভেন্টরি আচ্ছা আমি শেষ করে নিই, আপনি কোশ্চেনটা একটু পরে করেন। তো এখানে আপনি এটা চুজ করতে পারেন, হ্যাঁ, যে আমি এখানে কিছু ডোনেশন পাইছি বা কিছু গিফট পাইছি, তো সেই ক্ষেত্রে আমি এটা এখানে অ্যাড করতে যাচ্ছি। সো এটা আপনি একটা ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট এখানে এটা অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আর আমার যে কেসটা, যে আমার এখানে কিছু আগুন লাগলো, কিছু না বেশ ভালো আগুন লাগছে, এবং এখানে আমার যে আইটেমটা ছিল দ্যাট ইজ টোটালি ডিস্ট্রয়েড। আমার হ্যান্ড জেল যেটা ছিল প্রায় কয়টা, মানে 490টা ছিল। তো 490টা আমার টোটালি গন, এটা একেবারে জিরো হয়ে গেছে। তো এখানে আমি এটা নিচ্ছি ইনভেন্টরি শ্রিঙ্কেজ। সো এখানে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইনভেন্টরি শ্রিঙ্কেজ জিনিসটা কি, ঠিক আছে। এখানে প্রথম দিকে একজন প্রশ্ন করছিল যে আমার তো ইনভেন্টরি শ্রিঙ্কেজ অনেক বেশি দেখা যাচ্ছে। তো ইনভেন্টরি শ্রিঙ্কেজটা হচ্ছে আপনার কস্ট অফ সেলস, যেটা হচ্ছে আপনার ইনভেন্টরি যে কমে যাচ্ছে, বা এই ধরনের যদি কোনো ড্যামেজ হয়, বা চুরি হয়, বা এরকম আগুন লাগে, বা এরকম ফ্লাড হয়, বা এই ধরনের আদার দেন সেল আপনার ইনভেন্টরি কোয়ান্টিটি যদি কমে যায়, তো সেই ক্ষেত্রে এটা আমাদের ইনভেন্টরি শ্রিঙ্কেজ অ্যাকাউন্টে দেখানো হয়। তো আমি ইনভেন্টরি শ্রিঙ্কেজটা নিচ্ছি, প্রোডাক্ট হ্যান্ড জেল, ওকে চলে আসছে। এখানে 480, আমি কি ভুল দেখছি? আচ্ছা ঠিক আছে, 480টা আছে, আমি এটা নিউ কোয়ান্টিটি 0 করে দিই। তো চেঞ্জ ইন কোয়ান্টিটি দেখেন 480। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো, আচ্ছা আমার যাই হোক। তো চেঞ্জ ইন কোয়ান্টিটি 480 হয়ে যাচ্ছে, যেহেতু নিউ কোয়ান্টিটি 0, তো আগে ছিল 480টা, সো 0 মাইনাস 480 ইজ ইকুয়াল টু নেগেটিভ 480। ব্যাপার হচ্ছে আমার এটা কিন্তু একটা আমার এক্সপেন্সে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে, এক্সপেন্সের এটা একটা ইম্প্যাক্ট পড়বে। সো এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে আমি সেভ করে ফেলি। সো এখন যদি আমি ড্যাশবোর্ডে আসি, সো ড্যাশবোর্ডে আসলে এখানে দেখেন, ঠিক আছে, এখন দেখেন এখানে আমার ইনভেন্টরি শ্রিঙ্কেজ, ঠিক আছে, একটা আইটেম কিন্তু আছে $960। এটা না, এটা না, এই যে এটা ইনভেন্টরি শ্রিঙ্কেজ। সো এটা হচ্ছে কেন, এটা কিন্তু আগে ছিল না, এটা হচ্ছে যে আমার এই যে 480টা আইটেম, ইউনিট প্রাইস কত ছিল, একটা লো স্টক হয়ে গেছে ওই হ্যান্ড জেল আর কি। সো এখানে এখানে হ্যান্ড জেল, এখানে আমার লো স্টক কস্ট হচ্ছে $2, তো 480 ইন্টু 2, ঠিক আছে, এটা হচ্ছে আমার কত, 8 × 2 = 16, 960। সো এটা হচ্ছে আমার কিন্তু কস্ট অফ সেলস হিসেবে সে তার সিস্টেমে এটা করে ফেলছে, তার সিস্টেমে এটা রেকর্ড করে ফেলছে। তো যার কারণে যেটা হচ্ছে যে এখন আমার এটা $960 ইনভেন্টরি শ্রিঙ্কেজ, এবং এটা যখন আমি প্রফিট এন্ড লসে যাব, তো ওইখানে কিন্তু আমার গ্রোস প্রফিটটা কমে যাবে,
ঠিক আছে, এটার কারণে আমার গ্রোস প্রফিটটা কমে যাবে এবং আমার যেটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স এটাও কিন্তু কমে যাবে। সো এটা হচ্ছে আমার ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। তো ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট আপনি বোথ ওয়েজে করতে পারেন, আপনি এটা পজিটিভও নিতে পারেন, নেগেটিভও নিতে পারেন, ঠিক আছে, বাট আপনাকে অ্যাকাউন্টটা ওইভাবে সিলেক্ট করতে হবে। বলেন, কোশ্চেন করেন। হ্যাঁ, কোশ্চেন করেন, আপনারা এখন কোশ্চেন করেন। হ্যালো, আছেন সবাই? স্যার সবাই আছে কিন্তু কোশ্চেন কেউ করতেছে না কেন? আচ্ছা আচ্ছা, ওই সময় ইনভেন্টরি দেখাচ্ছিলেন 5 লেখা, হ্যাঁ। যে বিগত যে ক্রয় করছিলেন, পারচেজ করছিলেন, ওইগুলা মনে হয় দিচ্ছে আর কি। কোনটা বুঝিনি। ও আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট। জি, ইনভেন্টরি ও আচ্ছা অ্যাডজাস্টমেন্টে আচ্ছা যে আচ্ছা 5 আচ্ছা, টাকাটা হ্যাঁ ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। গতদিন স্যার 4টা পারচেজ করছিলেন, হুম। আগের একটা মিলিয়ে 5টা হচ্ছে। ওটা তো আপনি করছেন, আমি ঠিক জানি না। তবে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট যদি হয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওই ক্রেডিট, ঠিক আছে, মানে আপনার রিটার্ন গুলা যে থাকে ওগুলোর জন্য অ্যাডজাস্টমেন্টটা হয়। না, আপনারটা তো 5 দেখাইছে, এই কারণে মনে হয় আমি বাদ হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মানে আগে কিছু ট্রানজাকশন হয়েছে। স্যার প্রথমে দেখলাম 490টা, পুরো 80টা হলো কিভাবে? 490টা আমার ওখানে ইনভেন্টরি ওখানে ছিল, ঠিক আছে, ইনভেন্টরি আইটেমে ছিল। বাট যখন আমার ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড 480টা যখন হচ্ছে, তো এটা হচ্ছে যে আমার তো কিছু আইটেম কিছু হয়ে গেছে, কিছু আইটেম সেল করে ফেলছি, হ্যাঁ, যেটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে থেকে গেছে, বা আমার এখন পর্যন্ত হয় নাই, বা ক্রেডিটের একটা ব্যাপার আছে, কিছু আইটেম হয়তো আমি সেলস রিটার্ন নিছি। তো ওখানে আপনার যেগুলা এই ধরনের পেন্ডিং যে সমস্ত আইটেম, সেটা আপনার ওই ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে শো হয় না, ঠিক আছে, যেগুলো আপনার পেন্ডিং হিসেবে আছে, যে আমার কিছু আইটেম হয়তো ক্রেডিট আছে যেটা আমার এখন ফেরত আসবে, বা আমার অ্যাকাউন্ট রিসিভেবল সেকশনে যদি কোনো কিছু থাকে, তো ওটা কিন্তু আমার ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের ওইখানে শো হবে না। তো ওখানে ওটা হয়ে গেছে 480। স্যার বলেন। এই ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট দিয়ে কি আমরা নতুন ইনভেন্টরি অ্যাড করতে পারবো না, যেখানে দেখলাম আপনার নিউ কোয়ান্টিটি ছিল? নতুন বলতে একেবারে নতুন আইটেম? হুম। না না, নতুন আইটেম অ্যাড করা যাবে না, ঠিক আছে। আপনি এখানে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার এক্সিস্টিং যে সমস্ত আইটেম আছে এগুলার ভ্যালু কম বেশ করতে পারবেন, বাট নতুন আইটেম এখানে অ্যাড করতে পারবেন না। আচ্ছা স্যার, যদি ওই মানে এক্সিস্টিং আইটেমের মধ্যে যদি মানে নতুন কোনো অ্যামাউন্ট আর কি নেই আর কি অ্যাড করি, সেই ক্ষেত্রে ওটার পারচেজ প্রাইস যদি বেশি থাকে আগের তুলনায়, তো সেই ক্ষেত্রে এটার ইমপ্যাক্টটা কি রকম হবে? এটার পারচেজ প্রাইস যদি বেশি থাকে আগের তুলনায়, সেই ক্ষেত্রে আপনি ওটা দিবেন, আপনার যে রিসেন্ট এডিশনটা, তো সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন, এবং এখানে প্রাইস তো আপনাকে দিতে হবে না। তো এখানে যদি আপনার বিলের কথা যদি বলেন, যে আমি একটা আইটেম যেটা দিয়ে পারচেজ করছিলাম এখন মার্কেট প্রাইস হয়তো তার থেকে আরো বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যখন আপনি এটা বিল করবেন, এটা আপনি তখন ওই প্রাইসে দিবেন, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে কুইকবুকস তখন আপনার আন্ডার ফিফো মেথড, সে ওইটা নতুন যে আইটেম গুলো রাখতেছে সে ওইটা তখন ওই নতুন প্রাইসে রেকর্ড করবে, আর পুরাতন যে আইটেম গুলো আছে সে ওইটা তখন পুরাতন প্রাইসে সেটা রেখে দিবে। কুইকবুক কি অলওয়েজ ফিফো মেথড অনুসরণ করে? স্যার একটা বিষয় জানার ছিল যে ইউনিট অফ মেজারমেন্ট, একজন বলতেছিল কুইকবুকস কি ফিফো মেথড অনুসরণ করে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে? হ্যাঁ, ফিফো ইউজ করে, ফিফো। হ্যাঁ, স্যার বলেন। ইউনিট অফ মেজারমেন্ট কিভাবে কি করা যায়? মানে এটা তো শুধু আমরা আইটেম বিক্রি করতেছি পিস প্রতি হিসাবে, তো কিলোগ্রাম থাকলে লিটার থাকলে সেক্ষেত্রে সেটা কিরকম কি করা যায়? ওটা কিলোগ্রাম থাকলে লিটার থাকলে ওটা আপনি এখানে পারবেন না, ঠিক আছে। এটা আপনি কিলোগ্রাম লিটার যদি থাকে, that is not possible in QuickBooks Online. ওইটা কি স্যার জার্নাল এন্ট্রি দিয়ে অ্যাডজাস্ট করা যাবে কিলোগ্রাম লিটারটা? কিলোগ্রাম লিটার দিয়ে জার্নাল দিয়ে কিভাবে অ্যাডজাস্ট করবেন? ঠিক আছে, জার্নাল দিয়ে জার্নাল এন্ট্রি দিয়ে আমি টোটাল অ্যামাউন্টটা আর কি লিখে দিলাম,
টোটাল কারণ অ্যামাউন্টটা ওই যে লিখলেন। এখন ধরেন আপনি 5 লিটার ধরেন আপনি অকটেন সেল করলেন। ঠিক আছে? এখন 5 লিটার অকটেন সেল করলেন। এখানে আপনার যদি কোনো ক্রেডিট থাকে বা আপনার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনার মানে ওভাবে জিনিসটা তো করতে পারেন ব্রেকডাউন, কিন্তু তারপরও মানে প্রপার হবে না জিনিসটা। একেবারে যেরকম ব্রেকডাউন, যেরকম আমাদের ইনভেন্টরি লিস্টে যদি যায় এবং ওখানে যেভাবে জিনিসগুলো শো হচ্ছে ওভাবে শো হবে না। স্যার ইউনিটটাই তো আমরা হ্যাঁ, কিলোমিটার তো কোয়ান্টিটি, ইউনিট হিসেবে ধরতে পারি আমরা। কোনটা? এই যে কিলোমিটার যেটা, সরি, কিলোগ্রাম বা লিটার যেটা, এটাই তো ভাই কোয়ান্টিটি হিসেবে গণনা করা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। এটাকে স্যার ব্রেকে যাব কোয়ান্টিটি, না? এটা আপনার ইউনিট হিসেবেই থাকবে। জি তো জি ভাইয়া। ওখানে আপনি যদি জিনিসটা আপনি করেন, ঠিক আছে, আপনি হয়তো অ্যাড করলেন যে আমি এইটা কেজি হিসাবে দেখতেছি, ঠিক আছে, আমি এখানে 10 দিলাম, তার মানে 10 কেজি, নট ইউনিট। কেজি, রাইট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি করলে ওটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি নতুন আরেকজন আসে, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে টাইটেলটা কোন একটা ফিল্ডে, ওটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ওটা ইউনিটই থাকবে। এবং নতুন আরেকজন যদি আপনার স্থানে আসে, সে দেখবে যে আপনার ইউনিট আছে 10টা। হ্যাঁ, তার মানে ইউনিট নট কেজি। তো তখন এখানে একটা গন্ডগোল হয়ে যেতে পারে। এখন ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিলে যে এই এটাকে লিটারকে কেজি ডেসক্রিপশন হিসাবে বক্সে গণনা করা হয়েছে, হ্যাঁ এরকম দিতে হয়েছে। পারেন, ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারেন, সে যদি হ্যাঁ ওভাবে লিখে দিতে পারেন। তো লার্ন টু পে ডাউন ক্রেডিট, লার্ন টু পে ডাউন ক্রেডিট। তো এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, এবং লার্ন টু পে ডাউন ক্রেডিট হচ্ছে আমাদের যদি ক্রেডিট কার্ডে কোনো অ্যাডজাস্ট ভ্যালু থাকে, ঠিক আছে, যে আমার ক্রেডিট কার্ডে এখন পর্যন্ত ক্রেডিটের পরিমাণ হচ্ছে আহ, ধরেন আমার ক্রেডিটের পরিমাণ হচ্ছে ধরেন $500, এবং আমি এটাকে এখন পে করে ডাউন করে দিতে চাচ্ছি। ঠিক আছে, ক্রেডিটের অ্যামাউন্টটা পে করে ডাউন করে দিই। আমার ক্রেডিটের অ্যামাউন্ট চাচ্ছে $500, এখন আমি এই ক্রেডিট কার্ডে যে $500 আছে, এখানে আমি $200 পে করে দিলাম, আমার ক্রেডিটের পরিমাণ হয়ে যাচ্ছে কত, 300। তো সেই ক্ষেত্রে এখন পে ডাউন ক্রেডিটটা কিভাবে করা যায়? তো আমি তো অলরেডি বেশ ভালো পরিমাণ ট্রান্সফার করে ফেলছি ক্রেডিট কার্ডে, সো আমার তো মানে কি বলবো, কোনো তো ক্রেডিট নাই, মোটামুটি সারপ্লাস অবস্থায় আছে। তো তারপরও যদি পে ডাউন ক্রেডিট দেখাইতে হয়, তো কুইক ক্রেডিট অপশনে যাই। তো কুইক ক্রেডিট অপশনে গিয়ে এখানে আমার আদারের নিচে পে ডাউন ক্রেডিট কার্ড অপশনটা কিন্তু অ্যাভেলেবল। সো এখানে আমি যাচ্ছি পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন ক্রেডিট কার্ড অপশনে যদি আমি আসি, সো এখানে যেটা হচ্ছে যে এখন আমাকে সে বিভিন্ন ইনফরমেশন দিতে বলবে যে আমার ক্রেডিট কার্ড কোনটা, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা যাচ্ছে ক্রেডিট কার্ডে পেমেন্ট হিসেবে, কবে যাচ্ছে, বিভিন্ন ইনফরমেশন। তো এখানে যেটা হচ্ছে রেকর্ড পেমেন্টস মেড টু ইউর ব্যালেন্স, সো হুইচ ক্রেডিট কার্ড ডিড ইউ পে, ঠিক আছে, কোন ক্রেডিট কার্ডে এখন আমি পেমেন্টটা করব ক্রেডিট অ্যামাউন্টটা কমায় দেওয়ার জন্য। সো আমার একটাই ক্রেডিট কার্ড আছে, তো আমি এটাই নিচ্ছি, যদিও এটা নেগেটিভ ব্যালেন্স। পে এখানে আমার, তো পে এখানে আমার পেইটা কে, ঠিক আছে, হু ইজ দ্য পেই, এটা আমি এখানে ধরুন আমি পিটারকে নিলাম। হাউ মাচ ডিড ইউ পে, সো আমি এখানে কত পে করতেছি, বা পেইটা আপনি স্কিপও করতে পারেন, ঠিক আছে, এটা যে দিতে হবে এরকম কিছু না। হাউ মাচ ডিড ইউ পে, সো এখানে ধরুন আমি এটা ধরলাম 200 দিলাম। ডেট অফ পেমেন্ট এখানে আমার কবে দিচ্ছি, ঠিক আছে, ডেট অফ পেমেন্ট আমার এখানে কবে, এটা আমি ধরেন 9 ডিসেম্বর 2020 দিলাম। হোয়াট ডিড ইউ ইউজ টু মেক দিস পেমেন্ট, তো এখানে আমার কি করা হচ্ছে, বা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে, ডলারটা যাচ্ছে আমার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে। তো এটা আমি ধরেন চেকিং অ্যাকাউন্ট নিলাম, এবং আই মেড আ পেমেন্ট উইথ আ চেক, যদি আপনি চেকের মাধ্যমে পে করেন, তো সেই ক্ষেত্রে এখানে চেক বক্সে ক্লিক করে দিয়ে এটা আপনি সিলেক্ট করতে পারেন যে আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টটা আপনি চেকের মাধ্যমে করতেছেন। আর যদি কোনো নোট থাকে বা যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে, সেটা মেমো এন্ড অ্যাটাচমেন্ট সেকশনে দিতে পারেন। সো বিভিন্ন ইনফরমেশন এখানে আছে, এটা এখান থেকে আমি এটা আমার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম যে আমার পেমেন্টটা কোথায় যাচ্ছে, কোন ক্রেডিট কার্ডে যাচ্ছে, কতটুকু যাচ্ছে, এবং তার কবে যাচ্ছে, ঠিক আছে, তার ডেটটা এখানে দিলাম, এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা যাচ্ছে, ডলারটা যাচ্ছে, সেটা দিলাম। দিয়ে আমার এটা কত হচ্ছে, 200। আমি এটাকে সেভ করি। So you have successfully recorded a payment of $200 on your credit card. আমি আমার ক্রেডিট কার্ডে যাচ্ছি, এখানে আমার ক্রেডিট
কার্ডে গেলে এটা নেগেটিভ আরো বাড়বে, ঠিক আছে। তো ইনস্টিড অফ ক্রেডিট আমার এখানে ডেবিটের পরিমাণ বেশি হয়ে গেছে। তো এটা হচ্ছে বর্তমানে 357.3, ঠিক আছে। তো এখানে এটা আমার $200, এটা আমার পে ডাউন করা হয়েছে। তো রিয়েলিটিতে এটা হবে না, বাট আপনাদের ক্লাসের পারপোজ এটা দেখাই দিলাম। How to record recurring transactions and template of recurring transactions. So recurring transaction যদি ক্রিয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে তার প্রসিডিউরটা কি, ঠিক আছে। তো প্রথমে ব্যাপারটা হচ্ছে যে রিকারিং ট্রানজাকশন জিনিসটা কি, ঠিক আছে। হোয়াট ইজ রিকারিং ট্রানজাকশন? সো রিকারিং ট্রানজাকশন সম্পর্কে বলতে হলে এটা হচ্ছে আমাদের এমন একটা ট্রানজাকশন যেটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে, তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা রিপিট হচ্ছে। তো সে ফর এক্সাম্পল ধরেন আপনার কোন একজন কাস্টমারের সাথে কন্ট্রাক্ট হলো যে প্রতি মাসের অমুক তারিখে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ গুডস দিতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি তাকে প্রতি মাসের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ওই পরিমাণ গুডস গুলা সেল করতেছেন। তো সেই ক্ষেত্রে এটা একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, একটা রিপিটিং মাধ্যমে হচ্ছে, যেটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর পর। তো তখন আমরা এটাকে রিকারিং ট্রানজাকশনের আন্ডারে রেকর্ড করতে পারি। তো এখানে আমরা যদি এটা কোনো এই ধরনের নট অনলি ইনভয়েস, এটা যে কোনো কিছু হতে পারে, এক্সপেন্স হতে পারে, এটা বিল হতে পারে। হ্যাঁ, সো এই ধরনের যেটা মানে মূল কথা, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পরপর যদি কিছু হয়, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পরপর, নট অনলি দ্যাট your party is same and you are selling or purchasing a fixed amount of goods. So এই তিনটা জিনিস যদি সেম হয়, আপনার এখানে ফ্রিকোয়েন্সিটা সেম, আপনার এখানে পার্টিটা সেম, এবং আপনার এখানে যে আইটেমগুলো পারচেজ করতেছেন তার আইটেম এবং তার কোয়ান্টিটি সেম, তো সেই ক্ষেত্রে এই তিনটা জিনিস হলে তখন আমরা এটা রিকারিং ট্রানজাকশনটা ইউজ করতে পারি। সো রিকারিং ট্রানজাকশনটা নট নেসেসারি কম্পালসারি যে আমাকে এই ধরনের যদি কোনো একটা কন্ট্রাক্ট হয়, তো আমাকে যে রিকারিং ট্রানজাকশন রেকর্ড করতেই হবে, এটা এরকম না, ঠিক আছে। আপনি চাইলে রিকারিং ট্রানজাকশন নাও ইউজ করতে পারেন, বাট রিকারিং ট্রানজাকশনটা কেন ইউজ করব, এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি দেওয়া, ঠিক আছে। যে আমার রিকারিং ট্রানজাকশন করা না থাকলে প্রতি মাসের 5 তারিখে মাথায় রাখতে হবে যে আজকে আমাকে একটা ইনভয়েস করতে হবে, আজকে আমাকে একটা করতে হবে, ঠিক আছে। এখন আপনার যদি ভুলো মন হয় তো সেই ক্ষেত্রে তো ভুলে যাবেন, তো সেই ক্ষেত্রে তখন অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে রিকারিং ট্রানজাকশন করা থাকলে তখন সিস্টেম অটোমেটিক যে এটা ওই পার্টিকুলার ডেটে এটা করে ফেলবে, ঠিক আছে, এবং আপনার পারমিশন নিয়েই করবে, আপনাকে সে রিমাইন্ডার দিয়েই করবে। তো সেই ক্ষেত্রে তখন আর আপনাকে এটা মানে মিস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তো রিকারিং ট্রানজাকশন যদি ক্রিয়েট করতে হয়, তো রিকারিং ট্রানজাকশন ক্রিয়েট করতে হলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ার আইকনে যাব। গিয়ার আইকনে এখানে দেখেন রিকারিং ট্রানজাকশন একটা অপশন আছে, লিস্টের আন্ডারে রিকারিং ট্রানজাকশনস একটা অপশন আছে। সো রিকারিং ট্রানজাকশনস এর এখানে আসি। রিকারিং ট্রানজাকশনস এর এখানে যদি আমি আসি, তো বর্তমানে এখানে দেয়ার আর নো রিকারিং ট্রানজাকশনস ম্যাচিং দ্য ক্রাইটেরিয়া, ঠিক আছে। বর্তমানে আমার এখানে কোনো রিকারিং ট্রানজাকশন নাই, এটা হচ্ছে এমটি। এবং এখানে আমার যদি কোনো একটা ট্রানজাকশনকে অ্যাড করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি কি করব, উপরে রাইট কর্নারে নিউ যে অপশনটা আছে এখানে যাব। তো এখানে আমি সিলেক্ট ট্রানজাকশন টাইপ, এখানে আমি এটা কোন ধরনের ট্রানজাকশন করতেছি, রিকারিং ট্রানজাকশন। এখানে আমি ডাউন অ্যারোতে গেলে এখানে লিস্ট অফ অপশনস আমার এখানে চলে আসছে, যে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এটা ইনভয়েস তো আছে, এক্সপেন্স তো আছে, ডিপোজিটও করতে পারবেন, ক্রেডিটও করতে পারবেন, ঠিক আছে। সো অনেক কিছু আছে। ধরুন আমি একটা এক্সপেন্স নেই, ধরুন আমি রেন্ট এক্সপেন্স দিব রিকারিং ট্রানজাকশন হিসেবে। তো আমি একটা ট্রানজাকশন টাইপ নিচ্ছি এক্সপেন্স, ওকে। সো ট্রানজাকশন টাইপ এক্সপেন্স করে ওকে করলে যেটা হচ্ছে আমার এখানে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে রিলেটেড টু দিস রিকারিং এক্সপেন্স ট্রানজাকশন। এবং আমার প্রথম তিনটা রোতে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টেবল, ঠিক আছে। এখানে আমাকে তার ফ্রিকোয়েন্সিতে ইনফরমেশনটা দিতে হবে যে কোন ফ্রিকোয়েন্সিতে কখন হচ্ছে, কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে মানিটা, বিভিন্ন ইনফরমেশন আমার এখানে দিতে হবে। প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার এখানে টেমপ্লেটের একটা নাম দিতে হবে বা একটা টাইটেল দিতে হবে। তো ধরুন আমি এটা দিচ্ছি মান্থলি অফিস রেন্ট পেমেন্ট, মান্থলি অফিস রেন্ট পেমেন্ট। এখানে টাইপ দিচ্ছি আমার এখানে এটা কোন ধরনের টাইপ হবে, এটা আমার শিডিউল হতে পারে, রিমাইন্ডার হতে পারে, আনশিডিউল হতে পারে। সো বিভিন্ন অপশন আছে। শিডিউল যদি হয় তো তাহলে এটা হচ্ছে যদি আপনার
শিডিউল করা থাকে, তো সিস্টেম আপনাকে তখন ওই পার্টিকুলার ডেটে আসলে সেটা করে ফেলবে, ঠিক আছে? আপনার পারমিশন নিয়ে সেটা করে ফেলবে এই ইনভয়েসটা ওই ফ্রিকোয়েন্সি পর। রিমাইন্ডার হচ্ছে আপনাকে সেটা অ্যালার্ম দিবে যে তোমার এরকম একটা ইনভয়েস আছে, তুমি এটা করতে চাও কিনা। আনশিডিউল হচ্ছে এটা যদি আপনি আহ, শুধুমাত্র সেভ করে রাখেন একটা ড্রাফট হিসেবে, যেটা হচ্ছে আপনার অনেকটা ইসের মতো, আপনার এস্টিমেটের মতো। তো যদি আপনি একটা ড্রাফট করতে চান কোনো একটা রিকারিং এক্সপেন্সে, তো সেই ক্ষেত্রে আনশিডিউলটা করতে পারেন, এবং আনশিডিউলে কোনো ইম্প্যাক্ট নাই, এটা আপনার কোনো রিমাইন্ডারও দিবে না, কোনো শিডিউলও সে আপনাকে ওই পার্টিকুলার টাইম পিরিয়ডের পর আপনাকে ইনভয়েসের জন্য কোনো কিছু পুশ করবে না। তো বিভিন্ন ধরনের এখানে ৩ টা অপশন আছে। তো ৩ টা থেকে ধরেন আমি রিমাইন্ডারটা নিলাম। রিমাইন্ড ড্যাশ বিফোর দ্য ট্রানজাকশন ডেট। রিমাইন্ড ড্যাশ ডেজ বিফোর দ্য ট্রানজাকশন ডেট। তো কতদিন আগে আমাকে সে রিমাইন্ডার দিবে? ধরেন আমি এটা দিলাম ১ দিন আগে, ঠিক আছে? পেই, এখানে আমি কাকে পে করব, ঠিক আছে? আমার এখানে ধরেন আমি রবিনসনকে নিলাম। অ্যাকাউন্ট, আমার কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা যাবে, যেহেতু এক্সপেন্স, তো অন ক্যাশ, ঠিক আছে? অন ক্যাশ। তো এখানে আমার কোন অ্যাকাউন্ট থেকে যাবে, এটা আমার ক্রেডিট কার্ড আছে, আমি এটাকে আমার চেকিং অ্যাকাউন্ট নিচ্ছি, বিজনেস চেকিং অ্যাকাউন্ট। ইন্টারভেল, এটা হচ্ছে আমার মান্থলি, ঠিক আছে? ঠিক আছে, মান্থলি হবে রেন্ট যেহেতু। বাট এখানে আরো অপশন আছে, এটা আমার ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, ইয়ারলিও হতে পারে। সো এখানে আমি এটা বিভিন্ন অপশনে দিতে পারি, বাট ধরেন আমি এটা মান্থলি দিচ্ছি, এবং মান্থলি দিলে যেটা হচ্ছে অন ডে ফার্স্ট অফ এভরি 1 মান্থ। তো এখানে অন ডে বা ডে, বর্তমানে ডে আছে, সো অন ডে ফার্স্ট অফ এভরি 1 মান্থ। কথাটার অর্থ হচ্ছে প্রতি মাসের প্রথম দিন, ঠিক আছে? প্রতি মাসের ১ তারিখে, প্রতি মাসের ১ তারিখে সেইটা ক্রিয়েট করবে, যেটা এই রেন্ট এক্সপেন্সটা। অথবা এখানে যদি আমি ফার্স্ট দেই তাহলে কি দাঁড়াচ্ছে? অন ফার্স্ট মানডে, ঠিক আছে? বা মানডে, ঠিক আছে, স্যাটারডে সানডে তো উইকেন্ড। অন ফার্স্ট মানডে অফ এভরি 1 মান্থ, যে প্রতি মাসের প্রথম সোমবারে সে এটা করবে, বা এটা সেকেন্ড হতে পারে, বা বিভিন্ন ধরনের হতে পারে। তো এগুলো হচ্ছে তার বিভিন্ন অপশন। আমি এটাকে ডে রাখতেছি যেহেতু রেন্ট, সো অন ফার্স্ট ডে অফ এভরি 1 মান্থ এটা রাখতেছি। স্টার্ট ডেট, এটা আমি শুরু করতেছি ধরেন এটা থেকে জানুয়ারি ১ তারিখ থেকে শুরু করি। ১ই জানুয়ারি ২০২১ থেকে শুরু করব। এটা এন্ড, সো এন্ড হচ্ছে নান। সো নান যদি হয় তো সেই ক্ষেত্রে এটা কন্টিনিউ করতেই থাকবে, এটা যতক্ষণ না পর্যন্ত আপনি স্টপ করেন বা রিজিউম পজ করেন, এটা কন্টিনিউ করতেই থাকবে। বাই যদি দেন তো সেই ক্ষেত্রে এটা কবে শেষ হচ্ছে তার ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আফটার দেন তো সেই ক্ষেত্রে কত ফ্রিকোয়েন্সি পর বা কয়বার পর, কয়টা অকারেন্সের পর এটা শেষ হবে, ঠিক আছে? লাইক 26 টাইমস অর 25 টাইমস অর আফটার 30 টাইমস, ঠিক আছে? সো কয়বার, তো বারের হিসাবে করলে আফটার, আর যদি ডেট বলে দেন তাহলে পাই। এটা নাম দিচ্ছি। পেমেন্ট মেথড অপশনাল, সো পেমেন্ট মেথড আমি এখানে কিছু দিচ্ছি না। ক্যাটাগরিতে আমি এখানে একটা রেন্ট দিয়ে দেই, রেন্ট অর লিজ পেমেন্ট। সো রেন্ট অর লিজ পেমেন্ট। ডেসক্রিপশন, সো ডেসক্রিপশন আমি এটা দিতে পারি কি হচ্ছে, নাও দিতে পারি। অ্যামাউন্ট আমার এখানে ধরেন $500, $500 তো কম হয়ে যায়, এটা $1000 দিই। ট্যাক্স, এখানে আমি এটা ট্যাক্স কিছু দিচ্ছি না, এটা জিরো রেটেড ট্যাক্স করে দিই। আর এখানে আমার এটা হচ্ছে ক্যাটাগরি এবং কোনো আইটেম কিছু নাই। সো এটা হচ্ছে আমার তার একটা রিকারিং এক্সপেন্স ট্রানজাকশন, যেটা হচ্ছে অফিস রেন্ট পে করার জন্য প্রতি মাসের ১ তারিখে, এটা জানুয়ারি থেকে শুরু হবে নেক্সট ইয়ার, এবং এই প্রতি মাসের ১ তারিখে অন ফার্স্ট ডে অফ এভরি 1 মান্থ সে আমাকে এটা কি করবে? রিমাইন্ড করবে। মানে এটা মানে আগের মাসের ৩০ তারিখ বা ৩১ তারিখে সে আমাকে একটা রিমাইন্ড দিবে যে তোমার এই ধরনের একটা এক্সপেন্স ট্রানজাকশন আছে, তুমি এটা করতে চাও কিনা। তো এটা হচ্ছে আমার একটা রিকারিং এক্সপেন্স ট্রানজাকশন, এটা আমি সেভ করে ফেলি। সো রিকারিং এক্সপেন্স সেভড, এটা হচ্ছে মান্থলি অফিস রেন্ট পেমেন্ট, এবং এটা অ্যাক্টিভ, এবং এটাকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই তো সেই ক্ষেত্রে এই রাইট বাটন, রাইটে যে আমাদের ডাউন অ্যারোটা আছে সেখান থেকে আমরা এটাকে পজ করতে পারি, চাইলে এটাকে একেবারে ডিলিটও করে দিতে পারি। সো এটা আমরা
এখান থেকে এটা করতে পারি তার চেঞ্জটা। তো দেখেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমাদের ক্লাস আজকে শেষ। স্যার রিকারিং ট্রানজেকশনে ওই যেটা বললেন পজ অথবা ডিলিট, এটার মানে হইতেছে আমি ট্রানজেকশনটা টোটালি বাদ দিয়ে দিচ্ছি এরকম কিছু? না, পজ মানে তো বাদ দিয়ে দাও না। না না পজ না, আমি বলতেছিলাম যে ধরেন আমি ওইখানে আপনার নাম দিয়ে দিছি, হ্যাঁ দেইনি যে কতটুকু সময় পরে আমার এটা স্টপ হবে, তারপর এখান থেকে আমি যদি ডিলিট করে দিই তাহলে তো আর সেটা কন্টিনিউ করছে না। তাহলে আর সেটা কন্টিনিউ করতে পজ করে দিলে একটা সার্টেন পিরিয়ড পরে আমি আবার সেটা আবার কন্টিনিউ করতে পারবো। ওকে স্যার। ভাইয়া রিকারিং বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট খাতে যদি আগমন নিগমন ঘটে তাহলে রিকারিং গুলো আমরা ইউজ করি। জি, আপনার ডেফিনেশনটা পুরো ভালো ডেফিনেশন হয়েছে। স্যার ওই ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা তো ইনভেন্টরিটা ডিক্রিজ হলো ওইভাবে আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। যদি এখানে আমরা ইনক্রিজ করতে চাই সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট টাইপের ওই জায়গায় ইনভেন্টরি দিব নাকি অন্যান্য কিছু দিতে পারি প্রয়োজন অনুযায়ী? আপনি করতে পারেন, এটা ইনভেন্টরি দেওয়াই ভালো। ঠিক আছে, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটে দেওয়াই ভালো। ঠিক আছে জি স্যার। স্যার আজকে কি ক্লাস শেষ হয়ে যাবে এখানে? হ্যাঁ, আজকে আমি ক্লাস শেষ করি, মানে আমাদের টপিক শেষ, তো আজকে আমি এখানে ক্লাসটা করে দিচ্ছি। স্যার প্রেজেন্ট তাহলে অ্যাটেন্ডেন্সটা এখন দেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। জি। স্যার ব্যাংক রিকনসিলিয়েশনটা অনেক কঠিন এরকম শুনছি, ওটা সম্পর্কে যদি একটু একটু ক্লাস দিতেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিব, সমস্যা নাই। আপনারা একটু মনোযোগ দেন, আপনাদের এটা নাম কল করতেছি, সবাই একটু মনোযোগ দেন। সুব্রত দে আছেন? প্রেজেন্ট ভাইয়া। মোহাম্মদ শামীম রানা আছি ভাইয়া। তসলিম আক্তার অনেকে আছে? আছে, আচ্ছা। তসলিম আক্তার ছিল তো দেখছি। হ্যাঁ আচ্ছা, কমেন্ট করছে। শরীফুল ইসলাম আছেন? প্রেজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট। সাবরিনা হক, সাবরিনা হক, সাবরিনা নাই মনে হয়, কোনো কমেন্ট করতেছে না। আচ্ছা। আবুল হোসেন, আবুল হোসেন, আবুল হোসেন আছেন? মহিউদ্দিন ওমর, মহিউদ্দিন ওমর কি আছেন? মহিউদ্দিন ওমর নাই। মহিউদ্দিন ওমর আছে স্যার, আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সামিয়া ফেরদৌস, সামিয়া ফেরদৌস আছি ভাইয়া। আছেন? আচ্ছা। মোহাম্মদ আলাউদ্দিন আছেন? আছি ভাইয়া। ভাইয়া আছি। ওকে। মোহাম্মদ আলামিন? জি আছি ভাইয়া। কামরুল কায়েস? জি জি আছি। ফেরদৌসী রহমান অন্ডি? জি আছি। মোহাম্মদ আতিকুর রহমান? জি ভাই আছি ভাই। শওকত হোসেন ঠাকুর আছেন না? আছেন তো? জি স্যার। আচ্ছা, তারপর নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম কি ছিল? তো অনেক ছিল তো ক্লাসে কোশ্চেন করছে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ ইব্রাহিম খলিল? জি স্যার আছি স্যার। সুমাইয়া নওরিন, সুমাইয়া নওরিন, সুমাইয়া নওরিন কি আছে? জাহিদুল ইসলাম রাসেল? সাবরিনা হক আছে। ও আছে? প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া সাবরিনা হক আছে। হ্যাঁ দিছি দিছি। স্যার সুমাইয়া নওরিন আছে, নওরিন ইসলাম যে উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো বললো জাহিদুল নাকি? এটাকে কথা কি বললো? উনি আরেকজন আবার বলছেন, সাবরিনা, সাবরিনা হাফ না কি যেন বললো। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া সাবরিনা হক। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। জাহিদুল ইসলাম আছে। সাবরিনা হক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জাহিদুল ইসলাম, আমি আপনার কথা শুনতে পাইছি। ওকে, দিয়ে দিছি, আপনাকে দিয়ে দিছি। আচ্ছা, তাইলে সুমাইয়া নওরিন কিছু বলে নাই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর জাহিদুল ইসলাম রাসেল দিয়ে দিছি, আপনাকে দিয়ে দিছি। সুমাইয়া নওরিন আছে। ও আছেন? আমি কমেন্ট করেছিলাম, মাইক্রোফোন প্রবলেম করতেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক সুমাইয়া আছে। নওরিন।
জোবায়ের হোসেন আছেন? জোবায়ের হোসেনকে কি দেখছিলাম? তো মনে হয় দেখছিলাম। আচ্ছা, রেজওয়ানুল স্যার জুবাইর হোসেন আছেন, স্যার জুবাইর হোসেন আছেন, তো হ্যাঁ, মাইক্রোফোনে মনে পড়ছে। রেজওয়ানুল ইসলাম আছেন? ইয়েস স্যার। আচ্ছা, রাফি রহমান? জি আসি ভাইয়া। তারপর সাদিয়া বিনতে রহমান? আছেন? মামুনুর রশিদ? জি ভাইয়া আসি। নূর হোসেন? আচ্ছা স্যার ইয়েস উপস্থিত। ওকে। অনন্ত কুমার সূত্রধর? জি ভাইয়া আছি আমি। আচ্ছা, আপনার এস আর ডিটা মনে হয় ক্যাপিটাল লেটার হবে না? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আফরা অনিকা আছেন? ফাহিম আহমেদ? জি ভাই আসি। এইচ এম আমিনুল ইসলাম? মোহাম্মদ আছি ভাইয়া। কে বলছিলেন? ভাইয়া এইচ আমিনুল ইসলাম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন? জি আছি আমি। পঙ্কজ সাহা? জি স্যার আছি। মোস্তাফিজুর রহমান? আছি ভাইয়া। মোহাম্মদ সোলাইমান মিয়া? উনি আছে। ইয়েস স্যার। মাহমুদ হোসেন মুন্না আছেন? নাই? এ কে এম তারিক আমান আছেন? তারিক আমান আছেন? অদিতি ঘোষ তন্নি আছেন? মোহাম্মদ সজীব শেখ? জি স্যার আছি। আচ্ছা, আমি আবার নামগুলো বলতেছি কারা কারা অ্যাবসেন্ট হচ্ছেন। অদিতি ঘোষ তন্নি, এ কে এম তারিক আমান, মাহমুদ হোসেন মুন্না, আফরা অনিকা, সাদিয়া বিনতে রহমান। স্যার উনি আছেন, সাদিয়া বিনতে রহমান আছেন, মেসেজ করছেন স্যার। আচ্ছা, আছে না? তারপর হচ্ছে আবুল হোসেন অ্যাবসেন্ট, এই তো। আচ্ছা, নওরিন ইসলাম আসি, সামিয়া ফেরদৌস তো মনে হয় দিছি। আচ্ছা, আমাদের ক্লাস শেষ। যাদের কাজ আছে লিভ নিতে পারেন, আর কয়েকজন থাকেন, আপনাদেরকে বলছিলাম যা দেখবো, আপনারা থাকেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, দাঁড়ান। সুমাইয়া নওরিন নাকি নওরিন ইসলাম কি? নরিন ইসলামই সুমাইয়া নরিন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। দুইটা এদের ডকুমেন্ট। ঠিক আছে, সো যাদের কাজ আছে লিভ নিতে পারেন, সমস্যা নাই। এটা আমি আপনাদের ফেসবুকে আপডেট দিয়ে দিব। আর যাদেরকে বলছিলাম থাকতে, ওনারা থাকেন। যাদের কোয়েরিজ আছে তারা থাকেন। ওকে, বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।